ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। এই জন্য বুঝি ওরা সব টের পেয়ে যায়। কিন্তু রাকিব যদি খারাপও হয়, প্রথম প্রেম কিভাবে ভুলবে সে? মন খারাপ হয় সেই জন্য। শুভ ডেকে বসে ছিল, নীরু গিয়ে তার পাশে বসে। আচ্ছা শুভ, এখন কয়টা বাজে? শুভ ফোন দেখে বলে, বিকাল 4:15 বাজছে। সেই তুলনায় কি বেশি অন্ধকার লাগছে না? হুম, সেটাই মনে হচ্ছে ঝড়ের পূর্বাভাস। কি বলো, যদি ঝড় শুরু হয়, লঞ্চ যদি ডুবে যায়? একের পর এক ডাক মনের মাঝে সৃষ্টি হয় নীরুর। আচ্ছা নীরু, এত চিন্তা করো না। বলে শুভ ফোন দেয় যাকে গাড়ি দিয়েছে তাকে। ফোনের নেটওয়ার্ক নেই বলে ফোনটা রেখে দেয়। নীরু বলে ওঠে, এখন কি হবে যদি ঝড় শুরু হয় তাহলে? কিছুক্ষণের মাঝে আকাশ বেশি মেঘলা হয়ে যায়। দুজনে কেবিনে চলে আসে। প্রচণ্ড বাতাস ও শুরু হয়। ঢেউগুলো খুব উঁচু উঁচু হয়ে যায়। লঞ্চ দুলছে। কেবিনের জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে পড়ে যাচ্ছে। নীরু ভয়ে শুভকে জড়িয়ে ধরে মনে মনে দোয়া করতে থাকে। বৃষ্টিও শুরু হয়, সাথে ঝড়। লঞ্চের সবাই ভীত হয়ে চিল্লাচিল্লি শুরু করে। লঞ্চ তখন মাঝ নদীতে আসে। ক্যাপ্টেন হয়তো লঞ্চ তীরে নেওয়ার চেষ্টা করছে। কোনো রকম তীরে ভিড়তে পারলে যেন বেঁচে যায় সবাই। বৃষ্টি আর নদীর পানি অনেকটা লঞ্চে প্রবেশ করে শুরু করেছে। নীরু এসব দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। শুভ নীরুকে পিঠের সাথে শক্ত করে বেঁধে নেয়, যেন খারাপ কিছু হলে দুজনেই সেফ থাকতে পারে। শুভ মনে মনে বলে, লঞ্চে চড়ার শখটা যদি আজ না করতাম, যদি তোমায় নিয়ে গাড়িতেই রওনা দিতাম, তাহলে হয়তো এসব সিচুয়েশনে পড়তে হতো না। আজ যদি কিছু হয়ে যায়, তাহলে তোমার কাছে পরকালে অপরাধী হয়ে থেকে যাব। ক্ষমা করে দিও আমায় নীরু। লঞ্চের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। ক্যাপ্টেন লঞ্চকে যত দ্রুত সম্ভব তীরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ঝড়ের কারণে লঞ্চের দিক বারবার পরিবর্তন হয়ে যাচ্ছিল। বিপদে সবার মুখেই দোয়া উচ্চারিত হচ্ছিল। এদিকে শুভর টেনশন নীরুকে নিয়ে। ভয়ে যে মেয়েটার জ্ঞান নেই। চলার পথে হঠাৎ যে বিপদ এভাবে আসতে পারে, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। লঞ্চে অনেকটা পানি উঠে যাচ্ছে। সবাই পানি ছাঁকতেই ব্যস্ত হয়ে যায়। শুভ কেবিনের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। যদি সত্যিই লঞ্চ ডুবে যায়, তাহলে যেন ওরা নদীতে ঝাঁপ দিতে পারে। এত মানুষের আহাজারিতে আর দোয়া প্রার্থনাতে হয়তো ঝড়ের গতি একটু কমে আসলো। তাই লঞ্চটা কোনোভাবে কিনারে নিয়ে এসে নোঙর ফেলতেই সবাই জীবনের ভয়ে লঞ্চ থেকে নামতে শুরু করে। বৃষ্টি তখনও হচ্ছিল, তাও শুভ নীরুকে কোলে নিয়ে নেমে পড়ে। নীরুর জ্ঞান ফিরে আসে বৃষ্টির পানি গায়ে পড়াতে। বেশ কিছুটা এগিয়ে গিয়ে একটা হোটেল দেখতে পায় শুভ। নীরুর জ্ঞান ফিরলেও কোল থেকে না নামিয়ে ওভাবেই হোটেলে গিয়ে ঢোকে। একটা রুম বুকিং দিয়ে নীরুকে ভিতরে যেতে বলে। বাইরে চলে আসে শুভ। হোটেল ম্যানেজারের কাছে গিয়ে বলে, একটা ফোন হবে, বাসায় ফোন করা লাগতো। আমার মোবাইল ফোনটা ভিজে গেছে। যদি এটা শুকানোর ব্যবস্থা আর ঠিক করার ব্যবস্থা করা যেত। তখনই ম্যানেজার ফোন এগিয়ে দেয় আর শুভর ফোনটা নেয়। জি স্যার, অবশ্যই, আমরা এখনই চেক করে দেখছি। শুভ প্রথমে বাসায় ফোন করে যাকে গাড়ি দিয়েছিল তার নাম্বার নেয়। এরপর ওই ব্যক্তিকে ফোন দিয়ে শুভ নিজেদের অবস্থান জানায়। তখন অপর পাশ থেকে বলে, জি স্যার, হঠাৎ ঝড় শুরু হতে আমিও আটকে গেছিলাম, বেশি দূরে যেতে পারিনি। অতঃপর শুভদের অবস্থান জেনে নিয়ে বলে, ঝড় বৃষ্টি থামলে আসছি স্যার। শুভ
রুমে চলে আসে। নীরু ঠান্ডাতে জমে গেছে। সরি পাখি, আমার জন্যই তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। প্লিজ মাফ করে দিও। তোমার দেওয়া সুখ যদি হাসি মুখে নিতে পারি তাহলে কষ্ট কেন নিতে পারবো না বলো? বিপদ তো বলে কয়ে আসে না, আল্লাহ আমাদের পরীক্ষা করছিলেন, বুঝলে? শুভ অবাক হয় নীরুর এত সহ্য ক্ষমতা দেখে। ভীতু হয়ে যে মেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল সেই মেয়ে বিপদে ধৈর্য ধরছে। তখন নীরু আবার বলে, আমার সাথে তুমিও বিপদে পড়েছিলে, আমার কিছুটা মনে আছে। তুমি আমাকে তোমার সাথে কিভাবে বেঁধে রেখেছিলে। আমি ভয় পেলেও আমার পূর্ণ আস্থা আছে তোমার ওপর। আল্লাহ তো আছেনই। তোমার মতো স্বামী যার থাকে তার ভয় পাওয়ার আসলেই কোনো মানেই হয় না। তখন শুভ বলে, তোমার তো ঠান্ডা লাগছে, কাপড় তো সব গাড়িতে আছে। শুভ হোটেলের ওয়াশরুমে গিয়ে একটা টাওয়াল এনে দিয়ে মাথা মুছিয়ে দেয়। এরপর নীরুর ড্রেসগুলো একে একে কমাতে থাকে। টাওয়ালটা নীরুর গায়ে জড়িয়ে সব ড্রেস খুলে নেয়। যদিও শুভ কাছে সে নতুন না, তবুও নীরু লজ্জা পেতে শুরু করে। নীরু বিছানায় রাখা কাঁথাটা গায়ে জড়িয়ে নেয়। শুভ নীরুর কাপড়গুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে আসে। শুভ নিজেও ভিজে আছে, তাই আরেকটা টাওয়াল নিয়ে নিজের ড্রেসগুলো চেঞ্জ করে নেয়। বেডের দিকে তাকালো শুভ। নীরু শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। মৃদু হাসে শুভ। এরপর নীরুর পাশে গিয়ে শুয়ে নীরুকে জড়িয়ে ধরে। দুজনেই খুব ক্লান্ত ছিল। ঘুমটা খুব সহজেই চলে আসে। দরজাতে কেউ ডাকছে। শুভ ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেয়। অবশ্য নীরুকে পুরোপুরি ঢেকে দিয়েছিল শুভ। দরজা খুলতেই স্যার, আমি চলে এসেছি। শুভর অফিসের কর্মচারী যাকে গাড়ি দিয়েছিল। ভালো করেছো দীপ্ত। এখন প্লিজ গাড়ি থেকে কিছু ড্রেস আমার আর ম্যাডামের এনে দাও প্লিজ। সাথে নীরুর ফোনটাও নিয়ে আসিও। জি স্যার। জ্বর যে কীভাবে আসলো টেরই পেলাম না, একেবারে যেন কালবৈশাখী জ্বর। রাস্তার অবস্থাও খুব একটা ভালো না, গাছপালা ভেঙেই পড়েছে। আজ না যাওয়াই বেটার, তাই রুম বুক দিয়েই এসেছি। উনি ড্রেস আর ফোন দিয়ে ওনার রুমে চলে যায়। শুভ নিজের ড্রেস চেঞ্জ করে নীরুকে উঠাই দেয়। নীরু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি। এসেই শুভকে জড়িয়ে ধরে কেঁদে দেয় নীরু। কি হলো সোনামণি, কাঁদছো কেন? ভয়ে খুব ভয় পেয়েছি আজ। তোমার মতো হাজবেন্ড পেয়ে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে শুভ। শুভ নীরুকে খুব জোরে চেপে ধরে। এরপর বলে, আমি তোমাকে ভালোবেসে বিয়ে না করলেও এখন অনেক ভালোবাসি। তুমি আমার জীবন। তুমি ছাড়া নিজেকে লাগে অসতিত্বহীন। এত ভালোবাসি বলে বোঝাতে পারবো না। আমিও তোমায় অনেক ভালোবাসি শুভ। নীরু শুভর সাথে ডিনার করে আসে। রুমে এসে বসতেই শুভকে বলে, একটা গান শোনাবে প্লিজ? না করো না? ট্রাই করতে পারি, তবে শর্ত আছে। কি গো? দিতে হবে। বুঝতে পেরেছি, ন্যাকামি করতে চাচ্ছ, মায়ের খাবে কিন্তু। সোহাগ খাবো। নীরুর ঠোঁটে ঠোঁট দিয়ে অনেকক্ষণ চুমু খায়। নীরুকে ছেড়ে দিয়ে শুভ কবিতা বলে, তোমার লাল ঠোঁট জ্বালাচ্ছে দারুণ। লাল ঠোঁটের ছোঁয়ায় নিবারণ করবে কি আমার শরীরের আগুন। তোমার লাল ঠোঁট ডাকছে, তোমার কাছে যাওয়ার আহ্বান করছে। যাব কি পড়ি তোমার কাছে, দিবে কি লাল ঠোঁটের উষ্ণ চুমু। কষ্ট পাচ্ছি বড্ড, তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় ফোটাতে চাই এই মনে ভালোবাসার পদ্ম। তোমার লাল ঠোঁট ভয়াবহ, শরীরের সৃষ্টি করেছে তাপদাহ। হে পরি, তোমার লাল ঠোঁট ভীষণ দিচ্ছে যাতনা। তোমার লাল ঠোঁট ছুঁইতে চাই, একটু ভালোবাসো না। নীরু তখন বলে, বলতে বললাম গান, বললে কবিতা, তাও আমার ঠোঁট নিয়ে। মন চাচ্ছে ঠোঁট দুটো কেটে রেখে দেই। শুভ নীরুর কথা শুনে শুধু হাসতে থাকে। রাকিবের আম্মা সাবিয়া খাতুন ভাইয়ের বাসাতেই থাকে।
বিয়ের কিছুদিন পর রাকিব যখন গর্ভে আসে তখন স্বামীর ঘর ত্যাগ করে ভাইয়ের কাছে ওঠে। ভাইয়ের অবস্থা তখন ভালো ছিল না, সাধারণ চাকুরি করেন ওনার ভাই মানে নীরুর বাবা। পরবর্তীতে রাকিব ওদের আগের বাসাতেই ভূমিষ্ঠ হয়। ভাইয়ের হঠাৎ বড়লোক হয়ে যাবার পিছনে দায়ী নীরুকেই ভাবে। সেই জন্যই নিজ ছেলে রাকিবকে নীরুর পিছনে লেলিয়ে দিয়েছেন উনি। রাকিব রেগে গেছে প্রচণ্ডভাবে, না পাচ্ছে নীরুকে, না পাচ্ছে রিমিকে। বাসায় এসেই বলা শুরু করে ওর মাকে। কত সুন্দর প্ল্যান করেছিলাম নীরুকে নষ্ট করে এরপর বিয়ে করে ফেলবো, কিন্তু সব কিছুই ভেস্তে দিল ছাদ থেকে লাফ দিয়ে। সেদিন কত কষ্টে বেঁচে গিয়েছিল, আর একটুর জন্য ধরা পড়ে যেতাম। কত কষ্টে বাসার পেছনের দেওয়াল টপকিয়ে নিচে নেমে আসলাম। অবশেষে নীরুকে জিন্দা দেখে একটু হলেও শান্তি পেলাম। এরপর যখন বাড়ি ছেড়ে পালাচ্ছিল সুযোগ পেয়েছিলাম, কিন্তু পাখি গিয়ে সুবর ডালে বসে পড়ল। নীরুকে যেন হাতছাড়া করতে না হয় সেই জন্য ওর ননদকে ব্যবহার করতে চাইলাম, কিন্তু ওর দুই ভাইয়ের অত্যাচারে সেটাও হচ্ছে না। মাথা ঠান্ডা করো বাবা, এক রাস্তায় হয়নি তো কি হয়েছে, সেকেন্ড অপশন ট্রাই করব। রাকিবের মায়ের শিখিয়ে দেয়া ভাষ্য অনুযায়ী রাকিব এবার কাজ করবে। নীরু শুভর নাক চেপে ধরে, তখন শুভ নাকের স্বরে কথা বলে। এমন করে ধরলে তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে পাখি। কেন? আমি না তোমার আত্মা? আমার নাক দিয়ে তো শ্বাস নিচ্ছই, ওটাই তুমি পেয়ে যাবে। নীরু নাক ছেড়ে দেয়। শুভ বলে, একদিক দিয়ে ঠিকই বলেছ, নাক চেপে রাখো আর মুখটা তোমার মুখে দিয়ে দিই। তোমার নিঃশ্বাস প্রশ্বাসগুলি তাহলে আমিও পেয়ে যাব। এই কথা বলে নিজের নাক নিজেই চেপে ধরে। নীরু ঠোঁটে লিপ কিস করে। বেশ কিছুক্ষণ পর শুভ নীরুকে ছেড়ে দেয়। নীরু বেশ আকর্ষিত হয়ে যায় শুভর প্রতি। নিজেকে আর আটকিয়ে না রেখে শুভর সাথে মিশে যায়। পরদিন সকালে নীরু ঘুম থেকে উঠে শুভকে খুব বিষণ্ণ দেখতে পায়। নীরু ফ্রেশ হয়ে শাওয়ার সেরে একেবারে রেডি হয়ে বের হয়। শুভকে গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে? এমন লাগছে কেন তোমাকে? শুভ কিছুই না বলে নীরুকে চড় মেরে বসে। তোমাকে ভালোবেসে বড় ভুল হয়ে গেছে। আসলে তোমার মতো চরিত্রহীনার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। শুভ হঠাৎ করে নীরুর সাথে এমন করে বসবে নীরু ভাবতেই পারেনি। তখন নীরু শান্ত গলায় শুভকে বলে, আমার অপরাধটা কি জানতে পারি? শুভ আর কথা না বাড়িয়ে নীরুকে হাত ধরে টেনে এনে গাড়িতে বসায়। অন্য মানুষের সামনে নীরু আর একটাও কথা বলেনি শুভর সাথে, এমনকি কাঁদেও নি, কারণ শুভর অফিসের স্টাফ গাড়ি চালাচ্ছে। অন্য মানুষের সামনে নিজের ফ্যামিলি স্ট্যাটাস কমানোর কোনো মানেই হয় না নীরুর কাছে। প্রায় দুপুরের একটু আগে ওরা বাসায় ফিরে আসি। বাসায় এসেই শুভ রিমিকে চিৎকার করে ডাকতে থাকে। এতে রিমি সহ ওদের বাবা মাও বের হয়ে আসে। শুভর বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে? বেড়াতে গিয়েছিলে হাসি মুখে, আর ফিরে এসে রিমির উপর চটলে কেন? তোমার মেয়ে নিচে নামতে নামতে এতই নিচে নেমে গেছে যা বলার বাইরে। শুভ চিল্লিয়ে বলে। রিমি তখন বলে, ভাইয়া আমি কিছুই করিনি, বিশ্বাস করো প্লিজ। তো কে করেছে? শুভ রিমিকে আক্স করে। তখন নীরু জিজ্ঞেস করে, কি হয়েছে সেটা প্লিজ বলবে কি? এতে শুভ আরো রেগে যায়, বলে, তোমার নষ্টামিগুলো ফাঁস হয়েছে আর কি। তুমি আমাকে বিনা দোষে দোষী করতে পারো না। শুভ কিছু ছবি দেখায় নিজের ফোন থেকে। ছবিগুলো দেখে নীরু নিজেই মাথা ঘুরে পড়ে যায়। শুভর বাবা বাসাতেই ডক্টর ডাকেন। ডক্টর যা বললেন সেটাতে শুভর রাগ আরও বেড়ে যায়। নীরুকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। পুরো দিনটাতেই কেউ কারোর সাথে আর কথা বলেনি। রাতে নীরুর জ্ঞান ফিরে আসে। সে কিছুক্ষণ পর পুরোপুরি বাস্তবে ফিরে আসে। মনে পড়ে যায় দুপুরের ঘটনা। নীরু শুভকে ডাকে। শুভ কাছে এগিয়ে না গেলে নীরু চিল্লিয়ে বলে, তুমি কি আমাকে অবিশ্বাস করছো নাকি? যদি তাই ভেবে থাকো তাহলে আমাকে এক্ষুনি হত্যা করতে পারো, আর যদি একটু হলেও বিশ্বাস করো তো কাছে এসে
যা বলতে চাই সেটা শোনো। শুভ কাছে এসে জিজ্ঞেস করে। কি বলতে চাও সেটা বলো, চিৎকার করো না আর। নীরু তখন বলে। ওই ছবিগুলো দেখে আমাকে কষ্ট দিচ্ছ। আমি এমন কিছুই করিনি, ছবিগুলো সব এডিট করা, এটা বুঝলে না? যাই হোক, আমি বাসা থেকে বাইরে যাই না কখনো, শুধু রিমির সাথে কলেজে যাই আর রিমির সাথেই ফিরে আসি। এরপর রিমির উদ্দেশ্যে বলে নীরু। সত্যি করে বলো তো রিমি, আমি কি এক মুহূর্তের জন্য তোমাকে হাতছাড়া করেছি? সব সময় তোমার কাছে থাকিনি? রিমি তখন সায় দেয় নীরুর কথায়। শুভ জানে, জেনেও মানতে পারছিল না। নীরুর কথা শুনে শান্ত গলায় বলে শুভ। তাহলে ছবিগুলো কবেকার? ছবিগুলো এই বাসারই ছাদেরই তোলা, তাও রিমির ফোনে। এখন যা জিজ্ঞাসা করার রিমিকেই বলো, সেই সব বলবে। শুভ তখন রিমিকে কিছু বলার আগেই রিমি বলতে শুরু করে। ভাইয়া বিশ্বাস করো, আমি ভাবিনি দোষ। আসলে ছবিগুলো আমাদের বাসার ছাদেই তোলা। শুভ তখন হুঙ্কার ছেড়ে বলে। কাকে দিয়েছিলিস এই ছবি তুই? আসলে সেদিন আমরা দুজন সেজেগুজে ছবি তুলেছিলাম। এরপর রাকিবকে আমার কয়েকটা ছবি দিই, আর তখন নীরুর অর্ধেক ছবি চলে যায়। তখন রাকিব বলে নীরু তার বোন হয়, বোনকে কখনো ভালোভাবে সে দেখেও নি, বোনের ছবি দেখবে বলে বায়না ধরে, তাই দিয়েছিলাম 3টা ছবি। শুভর রাগের জন্য পুরো ফর্সা গাল লাল হয়ে আছে। নীরু কাছে গিয়ে বলে। শান্ত হও, রিমি তো আর জানতো না রাকিব কতটা খারাপ। রিমিকে নীরু বলে। দেখো রিমি, এই বাড়ির কেউ জানতো না যে সকল কথা, তা আজ বলছি। সবার উদ্দেশ্যে নীরু বলে। আমি আমার বোনের বিয়ের দিন বাসায় গিয়ে আম্মাকে বিরক্ত করে ফেলি। আম্মাকে জানিয়ে আমি ছাদে যাই, যেন রুবি আপার বিয়ের ব্যাঘাত না ঘটে। তখন সন্ধ্যার পর ছাদের এক কোণে দাঁড়িয়েছিলাম। তখন রাকিব এসে আমার শ্লীলতাহানি করতে চেয়েছিল। আমি নিজেকে বাঁচাতেই পেছনের দিকে সরতেই ছাদ থেকে পড়ে যাই। এই সব কথা শুভ জানে, তাও আজ আমায় অবিশ্বাস করলো। বড়ই আফসোস হয় জানো তো, কিন্তু কিছুই করার নেই। সবাই অবাক হয়ে যায়, এমন একটা ছেলের পিছনে রিমি পড়েছে। তখন শুভ বলে। আমি জানি রাকিব রিমিকে ট্রাপে ফেলে নীরুকে চায়, কারণ নীরু। এটুকু বলেই থেমে যায়। রিমিকে আক্স করে শুভ। রিমি তোর ফেসবুকের পাসওয়ার্ড কি রাকিব জানতো? রিমি বলে। না ভাইয়া, রাকিব আমার ফেসবুক অ্যাকাউন্ট কাল রাতে হ্যাক করেই তোমার মেসেঞ্জারে এসব পাঠিয়েছে। রিমি আরও বলে। ভাইয়া আমি বুঝে গেছি, রাকিব আসলে ভাবির ক্ষতি চাই, আমাকে মাফ করে দিও। এতক্ষণ রবি আর সাগর সব কথা শুনছিল। তখন সাগর জিজ্ঞেস করে শুভকে। হ্যাঁ রে শুভ, নীরু মানে তোর বউ কার কি ক্ষতি করেছে? কেন সবে ওর ক্ষতি চাই রে? এ কথা শুনে রবির মুখ শুকিয়ে যায়। শুভ বলে। এই কথা তোমার বউও খুব ভালো করে জানে, সব কিছু জানি। কেন নীরুর ক্ষতি চায় সবাই, নীরুর কিছু যেন না হয় সেই জন্য পুরো বাড়ি সিসিটিভির আওতায় এনেছি। সব সময় ফুটেজ চেক করি। আর ওর বয়স 18 হতে আরও 2 মাস বাকি, সেই দিন সব কিছু জানতে পারবে সবাই। নীরুর গা গুলিয়ে যাচ্ছে। শুভ জোর করে নীরুকে খাওয়ায়, নিজেও খায়। সারাদিন কেউ মুখে কিছু তোলেনি। নীরু ডিনারের পর পরেই বমি করে দেয়। শুভর মা বলে। বৌমাকে কালই হসপিটালে নিয়ে যাস, ডাক্তার যা বলে গেল সেটা যদি সত্যি হয় আমাদের সবার জন্যই ভালো। শুভ মাথা নেড়ে সায় দেয়। এদিকে রবি ওর মাকে ফোন দিয়ে সব জানালো। এতে ওর মা ওকে বলে। দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষেছি, আমাদের খেয়ে পড়ে আমাদের বাড়িতে আশ্রিত থেকে এখন আমাদের পায়ে কুড়াল মারতে চাচ্ছে। রবি তখন বলে। সম্পত্তির লোভ ছেড়ে দাও মা, ফুপু আর রাকিবকে ঘর ছাড়া করো, না হলে তোমরা ফেসে যাবে। আমি চাই না আমার মা জেলে যাক, অন্তত একটু সুখ চাই আম্মু। লুৎফা বেগমের মন বেজার হলেও মেয়ের কাছে আর কিছুই বলে না। সবার খোঁজ খবর নিয়ে ফোন রেখে দেয় রবি। নীরুকে ঘরে এনে শুয়ে দেয় শুভ। নীরু বেডে আধশোয়া হয়ে
শুয়ে আছে। তখন শুভ হঠাৎ করে নীরুর পা ধরে ফেলে। আরে করছো কি? পায়ে হাত দিচ্ছ কেন? নীরু চমকিয়ে ওঠে এগুলো বলে। আমি আমার নিষ্পাপ বউটাকে ভুল বুঝেছিলাম। ক্ষমার যোগ্য নই আমি, পারলে ক্ষমা করে দিও। পা না ছাড়লে ক্ষমা করব না। এখন পা ছেড়ে আমায় আদর করে দাও। সকালে মেরেছো, আদর না পেলে ভুলবো না। শুভ গিয়ে নীরুকে বুকের মাঝে জড়িয়ে ধরে। শুভর চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে নীরুর গালে। নীরু শুভর চোখ মুছিয়ে দিয়ে বলে, বাচ্চারা কাঁদে, তুমি তো বাচ্চা নও। ভুল তো মানুষ মাত্রেই হয়। চলো না, নতুন করে সব কিছু শুরু করি। শুভ নীরুকে আরো শক্ত করে জড়িয়ে নেয়। মনে মনে বলে, সত্যি তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। নীরু তখন বলে, তোমার মতো হাজবেন্ড পাওয়া তো ভাগ্যেরই ব্যাপার। শুভ মুস্কি হাসে। তুমি কি আমার মনের কথা পড়তে পারো নাকি? তোমার আত্মার অংশ বলে কথা। নীরুর কথাতে শুভ নীরুর কপালে চুমু এঁকে দেয়। পরের দিন শুভ নীরুকে নিয়ে হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়ে আনে। রিপোর্ট একদিন পর দিবে বলা হয়। নীরুকে বাসায় নামিয়ে দিয়ে শুভ অফিসে যায়। শুভ মনে মনে খুব টেনশনে আছে নীরুকে নিয়ে। কি হতে কি হয়ে যাচ্ছে তার জীবনে। টেস্টের রিপোর্ট কেমন হবে, ভালো কি খারাপ কিছুই জানে না। নীরুর বারবার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়েই বেশি টেনশন করছে শুভ। রিমি রুমের দরজা লাগিয়ে বসেছিল। নীরু গিয়ে নক করতেই দরজা খুলে দেয় রিমি। নীরু বুঝতে পারছে রিমি খুব হতাশার মাঝে আছে। নীরু তখন রিমিকে জিজ্ঞেস করে, আচ্ছা রিমি, একটা কথা বলবে? হুম, বলো। রাকিবের সাথে তোমার রিলেশন হলো কিভাবে? ভাইয়ের বিয়ের দিন তো আমি যাইনি। আমি তখন সাগর ভাইয়ের উপর মনে মনে রাগ করেছিলাম, কারণ ভাবিকে আমার অতটা পছন্দ হয়েছিল না। তার মানে রুবি আপুকে আগেই দেখেছিলে তুমি? আমি আর শুভ ভাইয়া এক রেস্টুরেন্টে লাঞ্চে গিয়েছিলাম। সেদিন সেম রেস্টুরেন্টে সাগর ভাই আর ভাবি ডেটে গিয়েছিল। তখন হাতে নাতে ধরা খেয়েছিল আমাদের কাছে। এরপরই তো শুভ ভাইয়া বাসায় এসে বলে দেয়, আর বিয়েটাও ঠিক হয়ে যায়। রাকিবের সাথে তাহলে কিভাবে দেখা হয়? রাকিব আমার নাম্বারে ফোন দেয়, প্রথমে কথা হয়, পরিচয় দেয় আগে, পরে ফেসবুকে পরিচিত হই। তোমার ফোন নাম্বার রাকিবকে কে দিয়েছিল, জানো কিছু? এটা আসলে চিন্তা করিনি আগে। তার মানে রুবি ভাবি দিয়েছে, তাই না? আপু দিলে দিতেও পারে, নাও দিতে পারে। হুম। ওরকম একটা বাউন্ডলের ছেলে তোমার মতো মিষ্টি মেয়েকে এভাবে কষ্ট দিবে বুঝতেই পারিনি। ওরা মানুষ নামের কলঙ্ক, বুঝলে? মন খারাপ করবে না প্লিজ। যা হয়েছে ভুলে যাও, নতুন করে সব শুরু করো। তোমার সামনে কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ভাবি, ওকে ওকে, যাচ্ছি। খারাপ চিন্তা করিও না, বুঝলে? গেলাম। নীরু নিজেই হতাশ খুব। তার আসল শত্রু কে? রাকিব নাকি সৎমা নাকি সৎ বোন? রাকিব ঘরের মধ্যে খুব পায়চারি করছে, কিভাবে সম্ভব এটা নিজেও বুঝছে না। এরই মাঝে ওর মামি লুৎফা বেগম দরজায় এসে দাঁড়ায়। হঠাৎ করে মামিকে দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে যায় রাকিব। লুৎফা বেগম বলেন, কিরে, তোরা মা ছেলে আমাকে আশ্রিত থেকেও শান্তি পাসনি? এখন আবার আমাদের ক্ষতি করার প্ল্যান করছিস? অনেক হয়েছে ফ্রি খাবার গ্রহণ। এখন তোরা মা ছেলে মিলে বাসা থেকে বিদায় হ। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি এতদিন। রাকিব এমনিতেই খুব টেনশনে আছে, নীরুর কোনো ক্ষতি করতে পারছে না সেই জন্য। তারই মাঝে মামির বিষ ঢালা কথায় রাগ কন্ট্রোল করতে না পেরে পাশের টেবিল থেকে লোয়ার টর্চ লাইটটা ছুঁড়ে মারে। এতে লুৎফা বেগম খুব জোরে চিৎকার করে ওঠে। রাকিবের হুঁশ ফিরতেই খেয়াল করে মামি মাথা ফেটে খুব রক্ত বের হচ্ছে। মনে মনে ভাবে, এখানে থাকলে দোষ আমার ঘাড়েই পড়বে, তার থেকে বরং পালাই।
এটা ভেবেই বাসার পিছনের দরজা দিয়ে বাড়ির বাইরে চলে যায় রাকিব। মনে মনে প্ল্যান করে একেবারে রাতে বাসায় ফিরে আসবে, যাতে কেউ সন্দেহ না করতে পারে। দুপুরের পরে নীরুর বাবা বাসায় ফিরে আসলে কাজের মেয়ে দরজা খুলে দেয়। বাড়ি ঢুকতেই আফজাল হোসেন বলেন, লুৎফা কোথায়? কাজের বুয়া বলে। আফা তো উপরে ছিল। আফজাল হোসেন তাড়াতাড়ি উপরে গিয়ে রাকিবের ঘরের সামনে দেখে মেঝেতে প্রচুর রক্ত। একটু দূরে লুৎফার অজ্ঞান দেহ পড়ে আছে। সবাইকে চিৎকার দিয়ে ডাকতে থাকে আফজাল হোসেন। তাড়াহুড়া করে সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। অ্যাডমিট করা হয় আইসিইউতে। রুবিকে ফোন দিয়ে জানানো হয়। রুবি সাগর দুজনেই অফিস থেকে বের হয়ে ডাইরেক্ট হসপিটালে আসে। শুভর বাবা মাও খবর শুনে আসে। যতই হোক আত্মীয় বলে কথা, বিপদে তো আর আত্মীয়দের দূরে ঠেলে দিতে পারে না। শুভ নীরু আর রিমিকে বের হতে নিষেধ করে। বাড়িতে বডিগার্ড বসিয়ে শুভও হসপিটালে যায় কি হয়েছে সেটা দেখতে। শুভ এসেই দেখে রবি কাঁদছে আর সাগর তাকে সান্ত্বনা দিচ্ছে। শুভর বাবা মা একটু দূরে বসে আছে আর নীরুর বাবা একাই দাঁড়িয়েছিল। শুভ তার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলা শুরু করে। কিভাবে এসব হলো কিছু কি জানেন? আমার কথা মতো দুটো ঘরের বেটিকেন্টির ছিদ্র করে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। তো রাকিবকে ঘরের মাঝে খুব পায়চারি করতে দেখলাম। এরপর দেখলাম দাঁড়িয়ে গেল, কি যেন সুরে মারে, বোঝা গেল না। ব্যাপারটা সন্দেহজনক লাগে, তাই ছুটে আসি বাসায়। এসেই রাকিবের ঘরের সামনে দেখি লুৎফা অজ্ঞান। রাকিব ওর ঘরে নেই। কাজের মেয়ে বলল রাকিব এখন বের হয়েছে, তারা দেখেনি। স্পষ্ট বোঝাই যাচ্ছে রাকিবের কাজ এটা। ছবিতে যদি না দেখা যায় তাহলে প্রমাণ করব কিভাবে? বাবা, কিভাবে প্রমাণ করব বলো? এখন বাসায় যাচ্ছি, একটু ভাবতে হবে সবকিছু। শুভ আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসে। শুভর বাবা আর মাকে নিয়ে বাসায় চলে আসি। রুমে ঢুকতেই নীরু এসে জড়িয়ে ধরে। কে এমন করেছে বুঝতে পারলে? সন্দেহ করা হচ্ছে রাকিব, প্রমাণ তো নেই। কি হবে এখন? খুব ভয় হচ্ছে কিন্তু আমার। আস্তে আস্তে তোমার শত্রুদের সংখ্যা বাড়ছে। আগে ছিল শুধু তোমার সৎমা, আর এখন জুটেছে রাকিব আর সামিহা। খুব ভয় হয় তোমায় নিয়ে নীরু। আমি তোমাকে ছাড়া বাঁচবো কিনা জানি না। হারাতে চাই না তোমাকে। হারানোর ভয়টা আমার ভেতরটাকে যে কুড়ে কুড়ে খাচ্ছে। সত্যি যদি এমন চলতে থাকে আমি হয়তো পাগল হয়ে যাব, না হয়তো মারা। শুভ নীরুর মুখে হাত দিয়ে বলে, এমন কুলক্ষণে কথা আর কখনো বলবে না, মনে থাকবে তো? বলে শুভর বুকে মাথা রাখে নীরু। রাত্রে কেউ আর তেমনভাবে ডিনার করতে পারেনি, কোনো রকম খেয়ে ওঠে। শুভ নীরু বাবা সাগর আর রুবির জন্য খাবার নিয়ে হসপিটালে যায়। যাই হোক, বেশি টেনশন করো না ভাবি, কিছু খেয়ে নাও তো। রুবিকে শুভ বলে। খেতে ইচ্ছে করছে না। কান্না জড়ানো কণ্ঠে বলে রুবি। না খেলে চলবে কিভাবে বলো তো? শত্রুর মোকাবেলা করবে কিভাবে তাহলে? আমার মা হাজার খারাপ হোক, মা তো মাই, তাই না বলো? কিভাবে মাকে এভাবে রেখে খাই বলো তো? শুভ নীরুকে ফোন দিয়ে রুবির সাথে কথা বলিয়ে দেয়। নীরুর সাথে কথা বলার পর রুবি খেয়ে নেয়। সাগর আর রুবির বাবাকে খাইয়ে বাসায় ফিরে আসে শুভ। রাকিব আর ওর মা হসপিটালে আসে। নীরুর ফুফু ভাইয়ের হাত ধরে নেকা কান্না করে কিছুক্ষণ। রাকিব রুবির সামনে গিয়ে নেকা কান্না করে। রুবিকে বোঝায় ওর মা ভালো হয়ে যাবে। আফজাল হোসেন মনে মনে প্ল্যান করে লুৎফা সুস্থ না হওয়া পর্যন্ত এদের কিছুই বলবেন না উনি। রুবিকেও তাই ইশারায় চুপ করিয়ে দেয়। আফজাল হোসেন বোন আর বোনের ছেলেকে বাসায় ফেরত পাঠিয়ে দেয়। পরের দিন শুভ হসপিটালে গিয়ে প্রথমে নীরুর রিপোর্টগুলো নেয়, পরে রুবির মাকে দেখে বাসায় ফিরে আসে। শুভ হঠাৎ মুখ শুকনো করে ড্রয়িং রুমে দাঁড়াতে সবার আত্মা শুকিয়ে যায়। শুভর মা বলেন, কি হয়েছে? এমন করে ফিরে এলি, তাও মুখ গোমরা করে কেন? শুভ চুপ করে দাঁড়িয়ে আছে।
খারাপ কোনো সংবাদ নাকি? শুভর বাবা বলে। খারাপ কি ভালো তা জানি না, তোমরা দাদা দাদু হচ্ছ। শুভ আর কিছু না বলে চলে যায়। শুভর বাবা মায়ের মুখে হাসি ফুটে ওঠে। শুভ ঘরে গিয়ে দেখে নীরু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। পিছন থেকে পা টিপে টিপে গিয়ে জড়িয়ে ধরে নীরুকে। নীরুর ঘাড়ের উপর মাথা দিয়ে শুভ বলে, আমার বাবুর আম্মুর মন খারাপ কেন তা কি জানার সৌভাগ্য হবে আমার? শুভ নীরুকে বাবুর আম্মু ডাকাতে বেশ লজ্জিত হয়। নীরুর সাথে খুব অবাকও হয়। নীরু তখন শুভকে বলে, বাবুর আম্মু মানে? আমার তো বাবুই নেই। নেই তো কি হয়েছে, খুব শীঘ্রই আসছে মিস্টার শুভ আহমেদ অ্যান্ড নিরুফার চৌধুরীর একমাত্র সন্তান। ফান করো না তো। সিরিয়াসলি, তুমি প্রেগন্যান্ট? আর এই খুশির খবর নিচে জানিয়েই তবে ঘরে এসেছি। এ মা, কি করছো তুমি? আমার তো এখন নিচে যেতে লজ্জা লাগবে। ওরে আমার লাজুকলতা, ওই সময় বুঝি লজ্জা করেনি? যাও, দূর হও তো, সব সময় ন্যাকামি করে। নীরু অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তখন মনে পড়ে শুভ ওর নামের শেষে চৌধুরী টাইটেল দিয়েছে। তখন শুভর দিকে ঘুরিয়ে আবারও জিজ্ঞেস করে, আচ্ছা শুভ, তুমি আমার নাম বললে নিরুফা, কিন্তু আমার নাম তো নিরুফার জাহান। তাই বলেছি নাকি? যাই হোক, তুমি বাচ্চা মেয়ে, কিছুই বুঝবে না। বুঝবো, বুঝিয়ে বললেই তো হয়। নীলাশা চৌধুরীর মেয়ে তো নিরুফা চৌধুরীরই হয়। তুমি আমার মায়ের নাম কিভাবে জানলে? তুমি যদি সত্যি অনাথ হতে তাহলে তোমার এত বিপদ হতো না। খুব ভয় হয় জানো, যদি তোমাকে তোমার মায়ের পরিণতি ভোগ করতে হয়। যদি তোমার কিছু হয়ে যায়, নিজেকে ক্ষমা করতে পারবো না, নিজেকেও শেষ করে দিব। এত ভালোবাসি তোমাকে। এত ভয় পেও না, আল্লাহ যা করে তাতেই হয়তো মঙ্গল। আরও 2 মাস পার হয়ে যায়। আর মাত্র 3 দিন পর নীরুর বার্থডে। নীরুর 18 বছর পূর্ণ হবে সেই দিন। আর শুভ এই দিনটাকেই ভয় করে নীরুর সিকিউরিটি আরও বাড়িয়ে দিয়েছে। নীরু প্রেগনেন্ট হবার পর থেকে শুভর কেয়ারিং অনেক বেড়ে গিয়েছে। নীরু ঘুম থেকে উঠলেই বেডটি হাজির হয়। নীরু ফ্রেশ হয়ে আসতে না আসতেই ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। নীরুর যেন কখনো খিদে পেটে থাকতে না হয়, সেই জন্য ঘরের মধ্যে সার্বক্ষণিক খাবার রেডি থাকে। নীরুকে প্রতিদিন নিয়ম করে এক্সারসাইজ করায় শুভ, যেন মা ও বাচ্চা সুস্থ থাকে। সেই জন্য সব চিকিৎসা শুভ নিজে উপস্থিত থেকে করায়। রুবির মা এখনও আইসিইউতেই আছে। মাথায় প্রচণ্ড আঘাত, প্রচুর রক্তক্ষরণের জন্য এখনও জ্ঞান ফিরে আসেনি। প্রতিদিন রবি অফিস শেষে মাকে দেখে বাড়ি আসে। আফজাল হোসেনও হসপিটালে গার্ড রেখেছেন যেন লুৎফা বেগমের কোনো ক্ষতি কেউ করতে না পারে। ঘুম থেকে উঠে সাগরকে রুবি বলে, এইভাবে আর কতদিন চলা যায় বলো তো? আম্মু কি আর সুস্থ হবে না? ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের ফিউচার প্ল্যান কি হবে? এই ব্যাপারে কিছু কি ভেবেছো? কি ব্যাপার? নীরুর বেবি হবে, আর আমাদের কবে আসবে সাগর? আমিও যে মা হওয়ার সুখ পেতে চাই। আমরা তো বেবি চাইছি, কিন্তু আল্লাহ যদি না চান আমাদের বেবি আসুক, তাহলে আমরা এবার কী করতে পারি বলো? মাত্র তো বিয়ের 4 মাস হলো, আরও কিছুদিন ওয়েট করো, আমাদের ঘর আলো করেও সন্তান আসবে। নীরু আমার থেকে অনেক ছোট, অথচ ওর বেবি আসছে, আর আমি চাকরি আর ব্যস্ত জীবন নিয়ে পড়ে আছি। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। সাগর উঠে চলে যায়। রবি ভাবতে থাকে তার পাপের কথা। কৈশোরে করা পাপ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছি। হয়তো কখনো মা হতে পারবে না রবি। এসব যদি সাগর জানতে পারে, হয়তো ওকে তালাক পেতে হবে সাগরের কাছ থেকে। একবার নিজ অবৈধ সন্তানকে হত্যা করার পাপেই হয়তো তার কখনো সন্তান হবে না। নীরুর মা হবার খবর শোনার পর থেকেই রুবির ভিতরের পাপ বোধহয় রুবিকে কুড়ে কুড়ে খাচ্ছে। রুবি যে নিরুপায় ছিল, সে তো তার সন্তানকে হত্যা করতে চায়নি।
বাধ্য হয়ে করেছে এইসব। রবি আজকাল প্রচুর কান্না করে, আর সাগর ভাবে হয়তো ওর মায়ের জন্য কাঁদছে। নীরু সন্ধেবেলা ঘরে বসে আছে, তখন শুভ ঘরে আসে। এসেই নীরুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, মহারানীর মন কেন খারাপ তা কি জানতে পারি? পারো। আজকাল প্রায় মন খারাপ করে বসে থাকো কেন? এই যে তুমি আমার এত কেয়ারিং করছো, খুব ভালো লাগে, কিন্তু আমারও তো ইচ্ছে করে একটু ঘুরতে মন চায়, নিয়ে তো যাও না কখনো। বাগানে যাবে, ছাদে যাবে, বেবি আসুক পৃথিবীতে, অনেক ঘুরিয়ে নিয়ে বেড়াবো তোমাকে। তুমি খুব পচা, বেবি এসেই ভুল হয়েছে, তুমি আমার পায়ে শিকল পরিয়ে দিয়েছো। হুম, এমন করে বলতে নেই। বেবি রাগ করবে তাহলে। সব সময় হাসি খুশি থেকো। এখন চলো নিচে যাই, সবাই নিচে বসে আছে। কিছু হয়েছে কি? আরে চলোই না। শুভ নীরুকে নিচে নিয়ে যায়। নীরুর বাবা এসেছে আজ। এই প্রথম এই বাড়িতে নীরুর বাবা পা রেখেছে। রুবি, সাগর, শুভর বাবা মা, রিমি সবাই একসাথে বসে গল্প করছে। নীরুর বাবাকে অনেকদিন পর দেখতে পেয়ে খুশি হয় খুব। আফজাল হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তুই আমার আর নীলাশার ভালোবাসার সন্তান। নীলাশাকে হারিয়ে ফেলেছি, কিন্তু তোকে হারাতে পারবো না। নিজের যত্ন নিস। জানি শুভ খুব ভালো ছেলে, ওর সব কথা শুনে চলবি। আমি জানি শুভ তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। হ্যাঁ বাবা, শুভ আমাকে খুব ভালোবাসে, অনেক কেয়ার করে, আমি এখানে খুব খুব খুশি। দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। নীরুর ঘুম ভাঙে রাত 3টায়। ঘুম থেকে উঠে দেখে পুরো ঘরে জোনাকির আলো মিটমিট করছে। বিছানা থেকে নেমেই জোনাকি পোকা ধরার চেষ্টা করছে, ধরছে আবার উড়িয়ে দিচ্ছে। নীরু যেন খুশিতে নাচছে। হঠাৎ করে ঘরে লাইট জ্বলে ওঠে। নীরু খেয়াল করে পুরো ঘরে বেলুন দিয়ে সাজানো। মনে করার চেষ্টা করে, রাতে তো ঘরে এগুলো কিছুই ছিল না, তাহলে ঘরকে সাজালো। নীরু বেলুনের গায়ে দেখে লেখা আছে লাভ ইউ নীরু। নীরু বুঝতে পারে সব শুভর কাজ। একটু এগিয়ে যেতেই কোনো কিছুর সাথে পায়ে পাড়া লাগে। উপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হতে থাকে। নীরু হাত তুলে নাচছে। প্রতিটি মুহূর্ত সে উপভোগ করছে। নীরু একটা চিরকুট দেখতে পায়, ওতে লেখা আছে, ড্রয়িং রুমে এসো প্লিজ, তোমার জন্য অপেক্ষায় আছে তোমার ভালোবাসা। নীরু আর ওয়েট না করে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। নীরু ড্রয়িং রুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখে ক্যান্ডেল জ্বালানো আছে ঘরের মেঝেতে, লাভ শেপ আকৃতিতে। লাভ শেপের মাঝে শুভ দাঁড়িয়ে আছে। সামনে টেবিল, মাঝে একটা চকলেট কেক। নীরু ক্যান্ডেল পার করে শুভর কাছে যায়। যখন শুভ মুখে আবৃত্তি করে শোনায় নীরুকে, জন্মদিন, শুভ জন্মদিন, ফুলেরা ফুটেছে হাসি মুখে, বাড়ছে ভ্রমরের গুঞ্জন, পাখিরাও গাইছে নতুন সুরে, জানাতে তোমায় অভিনন্দন, নদীতে বইছে খুশির জোয়ার, বাতাসে সুবাসিত কলরব, তোমাকে নিয়েই মাতামাতি আজ, তোমার জন্যই সব। জীবনে হও অনেক বড়, পৃথিবীকে করো ঋণী, গাইবে সবাই তোমার জয়গান, রাখবে মনে চিরদিনই। জীবন হোক ছন্দময়, স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক তোমার জন্মদিন। জন্মদিন, শুভ জন্মদিন। নীরু নিজের বার্থডের কথা নিজেও ভুলে গিয়েছিল। শুভর কাছে সারপ্রাইজ পেয়েছে। এছাড়া নীরু এর আগে কখনো জন্মদিন পালন করেনি, সেই জন্য এই আবেগটা অনেক বেশি নীরুর কাছে। নীরু শুভকে হালকা করে জড়িয়ে ধরে বলে, আমার জন্য এমন সারপ্রাইজ রাখবে আমি কল্পনাও করিনি। শুভ নীরুর কপালে কিস দিয়ে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে। বক্স থেকে ডায়মন্ডের রিং। ডায়মন্ডের রং ছিল নীল। রিং বের করে নীরুর হাতে পরিয়ে দেয় শুভ। নীরু এবারও অবাক হয়ে যায়। হাসি প্রকাশ করতে না পেরে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।
কি হলো পাগলি, কাঁদছো কেন? এত সুখ কপালে সইবে তো শুভ? তোমার মতো এত ভালো হাজব্যান্ড, মা বাবার মতো শ্বশুর শাশুড়ি, বোনের মতো ননদ, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তোমরা। এই রিং, কেক, মোমবাতি এসব কিছুই না, তোমরা থাকলেই আমার জীবনটা যে সার্থক। এইভাবে বলো না, তোমার জন্য আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছি নিরু। আমি আগে এতটাও ভালো ছিলাম না। আমার রাগের জন্য বাসার কেউ কোনো কথা বলার সাহস পেত না, খুব ভয় পেত আমাকে। রিমি বাদে, রিমি আমার কলিজার টুকরো বোন। কিন্তু তোমাকে যতই দেখেছি, তোমার রূপের সৌন্দর্যে আমি বিমোহিত হয়েছি। যতই দেখেছি তোমার চোখের দিকে, তোমার চোখের মায়া আমায় খুব কাছে টেনেছে। ওই চোখে জাদু আছে। তোমার চোখের পানি সহ্য করতে পারি না আমি। তোমার জন্য আমি চেঞ্জ হয়ে গিয়েছি। তুমি আমার চোখের প্রেমে পড়েছিলে, আর আমি তোমার খালি বুকের ওপর লোমের প্রেমে পড়েছিলাম। বলেই নীরু ভেংচি কাটে। কি বলতে কি বলে ফেলেছে। নীরুর কথায় শুভ হেসে ফেলে। সব বাদ দিয়ে খালি বুকটাই ভালো লাগলো ম্যাম। হুম, তোমার লোমস বুকের ওপর মাথা রাখতে আমার খুব ভালো লাগে। এছাড়া ওখানে তোমার হার্টবিট শুনতে পাই। তোমার প্রতিটা হার্টবিট যেন নীরু বলে ডাকে। খুব ভালো লাগে তখন আমার এটা। শুভ নীরুর হাতে চুমু দিয়ে বলে। চলো কেক কাটবে। কেক কাটার সময় শুভ উইশ করে। নীরু কেক কেটে শুভকে খাইয়ে দেয়। শুভ নীরুকে খাইয়ে দেয়। দুজনে আরও গল্প করার পর নীরু বায়না ধরে ছাদে যাবে। তখন শুভ বলে, তুমি প্রেগন্যান্ট না হলে সব অ্যারেঞ্জমেন্ট ছাদেই করতাম। নেক্সট টাইম তোমার সব আবদার পূরণ করব, বুঝেছো পাখি? এবার নীরু শান্ত হয়ে রুমে আসে। শুভ সব পরিষ্কার করে রুমে আসে। দেরি করে ঘুমানোর জন্য দুইজনেরই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। বেলা 11টায় নীরুর ঘুম ভাঙে। নিচে মনে হলো খুব কথার শোরগোল শোনা যাচ্ছে। নীরু শুভকে উঠিয়ে দেয়। দুজনে ফ্রেশ হয়ে নিচে যায়। নীরুর বাবা এসেছেন। বাবার কাছে নীরু এগিয়ে যেতেই নীরুর বাবা নীরুকে কিছু কাগজ ধরিয়ে দেয়। এগুলো কি বাবা? তোমার আমানত এতদিন আমার কাছে গচ্ছিত ছিল, আজ তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিলাম। আমার জিনিস মানে? কিসের কথা বলছো তুমি? আর আমাকে তুমি করেই বা বলছো কেন? বলবো সব। একটা জায়গা দেখিয়ে দিয়ে বলেন, এখানে সাইন করে দাও। নীরু সাইন করেই দেয়। এরপর নীরুর বাবা সবার উপস্থিতিতেই বলে, আজ থেকে আমার মেয়ের যত সম্পত্তি ছিল সব তার কাছে হস্তান্তর করে দিলাম। নিয়মটাই ছিল, ওর 18 বছর হলে ও সব সম্পত্তির মালিক হবে। আসলে আমার নিজের বলতে কিছুই ছিল না, সব আমার নীলাশার বাবার ছিল। সেই সূত্রেই নীলাশার হয়। এখন নীরু অবাক হয়ে শুনছে। হঠাৎ করে জিজ্ঞেস করে, আমার মার সম্পর্কে একটু বলবে বাবা? রিকোয়েস্ট রাখলাম। হ্যাঁ মা, আজ বলতেই এসেছি। বাসায় সবাই আছে। শুভ, সাগর, নীরু, রবি, রিমি, শুভর বাবা আর মা। সবাই সোফাতে গোল হয়ে বসে। তখন আফজাল হোসেন নিজের না বলা গল্প বলতে শুরু করেন। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম, কোনো রকম সংসার চলে যেত আমার। একটু বড় হওয়ার পর যখন খরচ বেড়ে যায় তখন টিউশনি করেই চলতাম। এরপর ভার্সিটিতে ভর্তি হই। সেখানেই প্রথম দিন নীলাশার সাথে পরিচয় হয় আমার। নীলাশা অনেক ধনী বাবার সন্তান হলেও কখনো বুঝিনি সে ধনী ঘরের মেয়ে। খুব সিম্পলভাবে নিজেকে সব সময় প্রেজেন্ট করত। প্রেমটা কিভাবে যেন হয়েই গিয়েছিল কেউ বুঝিনি। কেউ কাউকে কখনো ভালোবাসি কথাটাও বলিনি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, জব খুঁজতে থাকি। ঘুষের বাজারে দিবে কে চাকরি? নীলাশা একটা কোম্পানির নাম বলে, সেখানে ইন্টারভিউ দিতেই জবটা হয়ে যায়। বাসায় গিয়ে সুখবর দিতেই মা বলেন, বাবা আফজাল, অনেক পড়াশুনো করলে, অনেক তো হলো, এবার আমায় সইকে রাখার কথা পূরণ করো। কি কথা আম্মা? আমার সইকে কথা দিয়েছিলাম ওর মেয়েকে বউ করে ঘরে তুলবো। এখন তো চাকুরি পেয়েই গেলি, বিয়েটা এবার করেই নি।
কিন্তু তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি বাধ্য হয়ে বিয়ে করে নেই নীলাশাকে লুকিয়ে। বয়সের দোষে নীলাশার মন ভুলে গিয়ে লুৎফাকে কাছে টেনে নিয়েছিলাম একদিন, সেই সন্তান রুবি। এরপর নিজের ভুল ভাঙলে খুব অনুতপ্ত হই। নীলাশাকে তাও কিছুই বলতে পারিনি। একদিন জব করার সময় নীলাশা অফিসে আসে। আমার কাছে এসে খুব কান্নাকাটি করে। কেন তাকে কষ্ট দিচ্ছি, কেন অবহেলা করছি, অনেক অভিযোগ ছিল তার। খুব রাগ হয়ে যায় আমার। নীলাশাকে চর মেরে বসেছিলাম। কখনো ভাবিনি ভালোবাসি। কিসের অধিকার দেখাচ্ছিস তুই? তুই আমার অফিসে আর আসবি না। আমি তোর সাথে আর সম্পর্কে রাখতে চাই না। নীলাশা খুব অবাক হয়ে বলে, আমার বাবার অফিসে আমি আসবো না তো কি তুমি থাকবে? কখনো অহংকার করিনি তুমি কষ্ট পাবে বলে। সব সময় তোমার মন জুগিয়ে চলতে চেয়েছি, আর তুমি আমার সাথে আজ এমন করলে। বস বের হয়ে আসেন। নীলাশা বসের বুকে বাবা বলে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। আমি কি করতে পারতাম আমার জানা ছিল না। নীলাশার বাবা খুব ভালো একটা মানুষ ছিলেন। আমি চাকরি হারানোর ভয়ে নীলাশার পায়ে ধরে বলি, প্লিজ নীলাশা, ক্ষমা করে দাও। আমি কখনো বুঝিনি তোমায়। নীলাশা ছিল সরল মনের মেয়ে। সে আমার বুকে অনেক কাঁদে। অফিসের বস আমাদের বিয়ের ডেট ঘোষণা করে দেন। তখন নীলাশাকে বলি, নীলাশা প্লিজ 1 বছর প্রেম করি, এরপর যদি বিয়ে করি। নীলাশা ভাবে আমি রোম্যান্স করতে চাচ্ছি। হ্যাঁ, আমি নীলাশাকে ভালোবাসতাম, কিন্তু লুৎফার জন্য সব এলোমেলো হয়ে যাচ্ছিল। নীলাশার সাথে একসময় প্রেম করে ওকে বিয়ে করে ওদের বাসাতেই শিফট হয়ে যাই। এর কিছুদিন পর আমার মা মারা যান, আর আমার বোনও স্বামীকে তালাক দিয়ে চলে আসেন। লুৎফাকে তখন সব কিছু বলি, আমার প্রেম, বিয়ে সব কিছুই। ওকে শর্ত দেই, ওদের বাসায় নিয়ে গিয়ে রাখবো, কিন্তু বোন পরিচয়ে থাকতে হবে। তখন রুবির বয়স 1 বছর ছিল। এছাড়া সবাইকে কাছে রাখার আর কোনো অপশন ছিল না। লুৎফাকে ডিভোর্স দিলেও পারতাম, কিন্তু রুবির জন্য দিতে পারিনি। আমার আর নীলাশার বিয়ের 4 বছর হতে চললেও নীলাশা মা হতে চাইতো না। প্রেগন্যান্সিকে খুব ভয় করতো সে। অনেক বুঝিয়েও রাজি হচ্ছিল না। নিরু তখন পেটে আসে। একদিন লুৎফা নীলাশার বাবাকে সব বলে দেয়। উনি খুব উত্তেজিত হয়ে পড়েন। আফজাল হোসেন এতটুকু বলেই থেমে যান, দীর্ঘশ্বাস ছাড়েন। নীরু তখন জিজ্ঞেস করে, এরপর কি হলো নানুর, বলো বাবা। আফজাল হোসেন বলেন, বলেছি। সেদিন থেকেই সুযোগ শুরু হয়। লুৎফার সাথে নিরুর নানু আসমত চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। তখনও বুঝতে পারিনি উনি কেন অসুস্থ হয়েছেন। তখন হসপিটালে নেওয়া হলো। তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন, হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়েছে। উনি কিছু বলার চেষ্টা করছিলেন। নীলাশার কাছে যেতেই উনি জড়িয়ে দেন, লুৎফা আমার স্ত্রী আর রুবি আমার মেয়ে। নীলাশা চিৎকার কণ্ঠে বলে ওঠে, এসব মিথ্যা অপবাদ আমি বিশ্বাস করি না। লুৎফা এমন কঠিন পরিস্থিতিতেও বলে দেয়, বিশ্বাস করো আর না করো, আমি তোমার ননদ না, তোমার সতীন। রুবির মাথায় হাত রেখে ওনাকে প্রতিজ্ঞা করতে বলো, উনি পারবে না, কারণ নিজ মেয়ের মাথায় হাত রেখে মিথ্যা বলা যায় না। আমি আর চুপ থাকতে পারিনি। লুৎফাকে চর মেরে বলি, হ্যাঁ, রুবি আমারই সন্তান। নীলাশা এই দখল সহ্য করতে পারিনি, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। কোনো রকম ধরে বেডে শুইয়ে দেই। আসমত চৌধুরীর প্রাণ কখন বের হয়ে গেছে আমরা কেউ বুঝতে পারিনি। নীলাশার জ্ঞান ফিরে আসতেই ওর বাবার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে, কিন্তু আসমত চৌধুরী আর ওঠেনি কখনো। নীলাশাও আর কখনো কথা বলেনি। বাবার মৃত্যুর পর মেয়েটা নির্বাক হয়ে যায়। খুব যত্ন নিতাম ওর। প্রেগন্যান্সির সময় এত দুর্যোগ ওর জন্য কাল হয়ে দাঁড়ায়। আমি বাসায় নার্স রেখে দিই ওর দেখাশোনা করার জন্য। এরপর আসে সেই দিন, ওর ব্যথা ওঠে। আমি ওকে হসপিটালে নিয়ে যাই। বেবির অবস্থা ভালো ছিল না বিদায় সিজারের ব্যবস্থা করা হয়। 3 ঘন্টা পর আমার ঘর আলো করে নিরুর জন্ম হয়। নীলাশা অজ্ঞান ছিল, জ্ঞান ফিরছিল না। খুব টেনশনে ছিলাম। একদিন পর নীলাশার জ্ঞান ফিরে। একটু সুস্থ হলে কেবিনে ট্রান্সফার করা হয়। আমি ওর পাশে গিয়ে সেদিন অনেক কেঁদেছিলাম। সে শুধুই তাকিয়েছিল, কোনো কথা বলেনি আমার সাথে।
শুধু ওর হাত দুটো আমার চোখের পানি মুছিয়ে দিয়েছিল। আমি আমাদের বেবিকে তার সামনে দেই। সে বেবির মাথায় হাত বুলিয়ে দেয়। ও খুব আস্তে আস্তে বলে, বেবির নাম রাখবে নিরুফার জাহান। আমি বলি, তোমার ইচ্ছেই শেষ ইচ্ছে। ও আর কথা বলেনি, নিরুকে বুকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর নিরুকে আমার হাতে দিয়ে দেয়। ও ঘুমিয়ে গেছে। অসুস্থতার জন্য ঘুমের ইঞ্জেকশন দেওয়া থাকতো ওকে। আমি নিরুকে নিয়ে বাইরে যাই। আমার বোনকে ডেকে নিরুকে দেই। বোন সেদিন আবদার করে বসে, ভাই, তোর মেয়েটা তো অনেক সুন্দরী হবে রে, দিবি ওকে বড় হয়ে আমার ছেলের বউ হতে? আমি বুঝিনি ও এমন আবদার কেন করেছে। আমি হেসে বলি, আগে বড় হোক। ফার্মেসির দিকে দিয়ে প্রয়োজনীয় ওষুধ নিয়ে এসে নিরুষার রুমে যাই। গিয়ে দেখি নীলাশার মাথার উপরে বালিশ চাপা দেয়া আছে। বালিশ সরিয়ে নীলাশার দিকে তাকিয়ে চিৎকার করে উঠি। চোখ দুটো বিস্ফোরিত হয়ে আছে। তাড়াহুড়ি করে ওর হাত ধরতেই দেখি ওর হাত ঠান্ডা হয়ে গেছে। চিৎকারের সাথে সাথে লুৎফা ঘরে ঢোকে। আমি অবাক হয়ে বলি, তুই এখানে কি করছো? সে হেসে বলে, তুমি বিয়ে করে বউ নিয়ে মজা করবে আর আমি সারা জীবন দেখে দেখে ফুলবো? এটা হবার নয়। তোমার নীলাশা মরে গেছে আর ওকে হত্যা করেছো তুমি। আমি রেগে গিয়ে ওকে চড় মারি। এরপর বলি, কি যা তা বলছিস অসভ্য মেয়ে? আমি কেন ওকে হত্যা করব? লুৎফা খুব জোরে হাসে। এরপর একজনকে আসতে বলে। ফিল্মে কয়েকটা ছবি দেখায়। আমি নীলাশার মাথা থেকে বালিশ সরানোর সময় ছবিটা এমন মুহূর্তে তোলা, দেখে মনে হচ্ছিল আমি নীলাশাকে হত্যা করেছি বালিশ চাপা দিয়ে। আমি কান্নায় ভেঙে পড়ি। এই ছিল আমার কপালে। আমি জানি না কেন এই শত্রুতা। হয়তো স্ত্রীর অধিকার আদায় করতে চেয়েছিল, তাও নিজ স্বামীকে ফাঁসিয়ে। লুৎফা তখন বলে, ছবি কেউ দেখবে না, কেউ জানবে না তুমি ওর হত্যাকারী। শুধু ওর মেয়েটাকে হত্যা করে ফেলো, আর না হয় ওই মেয়েকে এতিমখানাতে দিয়ে এসো। বাধ্য হয়ে আমার কলিজার টুকরো নিরুকে এতিমখানাতে দিয়ে আসি। ওর সব খরচ আমি দিতাম, লুকিয়ে রাখতাম নিরুকে। কেউ যেন নিরুকে হত্যা করতে না পারে। এরপর থেকে লুৎফার সাথে এক ঘরে শুধুই থাকতাম, কিন্তু আর কখনো ওর দিকে ফিরেও তাকাইনি। আর রুবি তো সন্তান। চেষ্টা করেছি ভালোবাসার, জানি না কতটুকু ভালোবাসতে পেরেছি। আফজাল হোসেন কাঁদতে থাকে খুব। নীরু শুভর পাশ থেকে উঠে গিয়ে আফজাল হোসেনকে জড়িয়ে ধরে। আর রবি মাথা নিচু করে কাঁদতে থাকে। শুভ কি বলবে কিছুই বুঝতে পারছে না। এমন পরিস্থিতিতে কি করা উচিত তার জানা নাই। মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকার পর বলে, আগেও নিরুকে হত্যা করার প্ল্যান করা হতো নিরুর এই সম্পত্তির জন্য, আর এখনও হত্যা করার চেষ্টা করা হয়। যদিও আশা করি রুবি ভাবি আর এই কাজ করবে না, কিন্তু রাকিব এই চেষ্টা করতেই থাকবে। কিন্তু প্রমাণ ছাড়া ওর শাস্তি হবে কিভাবে? নীরু তখন বলে ওঠে, আমার মৃত্যু যদি এক্ষুনি লেখা থাকে এক্ষুনি হবে, কিন্তু যদি না লেখা থাকে তাহলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। প্লিজ এই নিয়ে কেউ টেনশন করবেন না। নীরু ঘরে চলে যায়। একটু কাঁদার দরকার মেয়েটার। এতগুলো সত্য জানার পর কাঁদলে মন হালকা হবে ভেবে শুভ নীরুকে একাই ছেড়ে দেয়। রবি তখন সবার উদ্দেশ্যে বলে, আমার ভুলের জন্য আমি খুব অনুতপ্ত, মাফ করে দেবেন সবাই। আমার মা যে অন্যায় করেছে তার শাস্তি সে পাচ্ছে। আমার সৎ মাকে তো একেবারে হত্যা করে ফেলেছে, আর নিজেও এখন আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে। আমি খুব চাইতাম আমার মা যেন সুস্থ হয়ে ওঠে, কিন্তু এখন আর চাই না। রবিকে কান্না থামাতে বলে শুভ। আহ ভাবি, কারো মৃত্যু কামনা করতে নেই। যাই হোক, উনি আমাদের সাক্ষী। উনি বেঁচে থাকলেই রাকিব আর ওর মাকে ধরা সহজ হবে। শুভ সবার সাথেই কথা শেষ করে রুমে যায়। নীরু ফুপিয়ে কাঁদছে। শুভ গিয়ে বলে, আর কেঁদো না প্লিজ। কাঁদলে যে আমাদের অনাগত বেবি কষ্ট পাবে। তুমি কি তা চাও? নীরু তাড়াতাড়ি চোখের পানি মুছে শুভকে জড়িয়ে ধরে বলে, আমি চাই আমার অনাগত বেবি যেন অনাথ হয়ে বড় না হয়। ওর সুন্দর ভবিষ্যৎ কামনা করি। শুভ নীরুর মুখ তুলে কপালে ভালোবাসার পরশ এঁকে বলে, আজ জন্মদিন তোমার, আর কখনো কাঁদবে না।
আজ থেকে শুধু তোমার সুখের দিন। শুভর ঠোঁটে হাত দিয়ে নিরু বলে, মজা করছো? এখনো আমাদের পরিবারের ওপর শনির নজর আছে। আমি কিছুতেই খুশি থাকতে পারি না, সেই জন্য। শুভ একটু হতাশ হয়। আসলেই ঝড় বয়ে যাচ্ছে পরিবারের উপর দিয়ে। শুভ রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে আসে। নিরু নিচে নামে। কিচেনে গিয়ে কড়া করে কফি বানিয়ে নিয়ে আসে রুমে। শুভর ঘাড়ে হাত দিয়ে বলে, তোমার কফি খেয়ে নাও। নিরুর হাত থেকে কফি নেয় শুভ। সোফায় এসে বলে, প্রেগনেন্ট অবস্থায় কফি খাওয়া নিষেধ, কিন্তু অল্প করে চা পান তো করতেই পারো। আজ ভালো লাগছে না, তাই করিনি। একটু রেস্ট নিতে চাই। নিরু বেডে গিয়ে শুয়ে আছে। শুভ কফি শেষ করে ড্রয়িং রুমে সবার সাথে গিয়ে বসে। শুভর ফোনে টোন বেজে ওঠে। আতশোয়া হয়ে ফোন হাতে নিয়ে দেখছে নিরু। একটা মেসেজ আসে শুভর ফোনে। নিরু মেসেজ ওপেন করে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। সাথে একটা ভিডিও এসেছে, সেটা ওপেন করে দেখে। এরপর ফোনটা আছাড় দিয়ে খুব কাঁদতে থাকে। শুভ কিছুক্ষণ পর রুমে এসে নিরুকে কাঁদতে দেখে মনে করে সকালের ঘটনায় মন খারাপ নিরুর। নিরুর কাঁধে হাত রেখে শুভ কিছু বলার আগেই নিরু শুভর হাত এক ঝটকায় সরিয়ে দেয়। এরপর বলে, আর কখনো ছোবে না আমাকে। যেই হাত দিয়ে তুবাকে স্পর্শ করেছো, সেই হাত দিয়ে আর কখনো আমার শরীর স্পর্শ করবে না। শুভ অবাক হয়ে যায়। কি বলছো এসব? তুবাকে তুমি চিনলে কিভাবে? নিরু প্রচণ্ড রাগে বলে, পাপ কখনো চাপা থাকে না, একদিন প্রকাশ পেয়েই যায়। তোমার পাপও আজ আমার সামনে চলে এসেছে। ছি, লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে? শুভ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। এরপর বলে, আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছ নিরু? আমি এমন কিছুই করিনি। নিরু অনেক জোরে করে বলে, তাহলে বলতে চাচ্ছ তুবাকে তুমি রেপ করনি? তাহলে তুবার গর্ভের সন্তান কে? তুমি অস্বীকার করছো, তাই না? ততক্ষণে বাসার সবাই চলে এসেছে। লাস্টের কথায় সবার মাথায় বাজ পড়ে। শুভ কিছু বলার আগে শুভর মা বলে, শুভ, এসব কি শুনছি? তুই এত নিচে নেমে গিয়েছিস? শুভ কিছু বলার আগেই নিরু শাশুড়ি মায়ের কোলে মাথা রেখে বলে, আম্মা, উনি তুবা নামের এক মেয়ের সাথে বাজে কাজে লিপ্ত হয়েছে। ওই মেয়েটা এখন প্রেগনেন্ট। ওনার ফোনে ওই মেয়েটা ভিডিও পাঠিয়েছে, আপনি দেখলে বুঝতেন এগুলো ফেক না। শুভ নিজের ফোন হাতে নিয়ে ভিডিও ওপেন করে যা দেখে নিজেই লজ্জা পেয়ে যায়। ফোনটা এক আছাড় দিয়ে ভেঙে ফেলে। এরপর মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, বিশ্বাস করো, আমি এমন নই। শুভর মা বলেন, তাহলে ফোন ভাঙলি কেন? ওইগুলো দেখে সহ্য করতে পারিনি, তাই। ওগুলো রিয়েল, তাই না? ভিডিও সত্যি, কিন্তু আর কৈফিয়ত দিতে হবে না। নিরু, চলে এসো আমার ঘরে। আর শুভা, তুই পারলে তোর মুখ আমাকে দেখাস না। আম্মু শোনো। কিছু শোনার আগেই নিরুর হাত ধরে শুভর মা বেরিয়ে যায়। শুভর বাবা ছি বলে বের হবার সময় শুভ জিজ্ঞেস করে, আব্বু, তুমিও অবিশ্বাস করলে? আমাকে কিছুই বলার সুযোগ দিলে না? তাহলে ঠিক আছে, নিজেকে নির্দোষ প্রমাণ না করে ফিরছি না। পারলে নিরুর খেয়াল রেখো তোমরা। শুভ বাইরে চলে আসে। উদ্দেশ্য তোবাকে খুঁজে বের করা। পরের দিন সকালে টিভি ওপেন করলে শুভর বাবা ব্রেকিং নিউজ দেখে ঘাবড়ে যায়। অনেক জোরে করে বলে, হায় আল্লাহ, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। সবাই ছুটে আসে। নিরু প্রথমে নিউজ দেখে মাথা ঘুরে পড়ে যেতে লাগে। শুভর মা ধরে সোফায় বসিয়ে দেয়। রুবি তখন নিরুর পাশে বসে বলে, শুভর প্রতি আমার বিশ্বাস আছে, সে এমন করতে পারে না। এটা সত্যি অনেক বড় চক্রান্তে আমরা ফেসে গেছি। তুই ধৈর্য ধর, আর এখন পাল্টে শুভর সাথে দেখা কর। নিরুর চোখ দিয়ে পানি ঝরছে। নিরুর মন বলছে শুভ এমন করতে পারে না,
সে রুবিকে বলে, আপু, আমাকে নিয়ে যাবে ওর কাছে? আমার ভুল হয়ে গেছে ওকে অবিশ্বাস করা, নইলে ওর এত বড় ক্ষতি হতো না। আমার মন বলছে আমি ওকে অবিশ্বাস করে ভুল করেছি। টিভির ব্রেকিং নিউজে একবার তাকালো নীরু। বিশিষ্ট বিজনেসম্যান আসাদুজ্জামান শুভ তুবা হত্যা মামলায় গ্রেফতার। শুভর ফ্যামিলি থানায় যায়। শুভর বাবা ওসির সাথে কথা বলে। প্রথমে তারা শুভর সাথে দেখা করতে দিতে নারাজ হয়, কিন্তু পরে কথা বলতে দেয়। প্রায় 1 ঘন্টা পর শুভকে কয়েকজন পুলিশের সামনে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। সবাই গিয়ে শুভর আশেপাশে ভিড় জমায়। শুভ তখন বলে, তোমরা কেন এসেছো? বিশ্বাস যখন করতে পারোনি, তার শাস্তি তো আমায় পেতেই হবে। আমাকে মাফ করে দাও। আমি জানি তুমি অন্যায় করনি। আমরা সবাই তোমাকে নির্দোষ প্রমাণ করব। নীরু কেঁদে ওঠে কথাগুলো বলার পরে। কাল যদি অবিশ্বাস না করতে, তাহলে আজ এই দশা হতো না আমার। আর কারোর উপকার চাই না, সবাই চলে যাও। শুভর মা বলে, ভুল হয়ে গেছে বাবা, মাফ করে দে। কি ঘটনা ঘটেছে খুলে বল, তাহলে আমাদের সুবিধা হবে কেস সলভ করতে। কি দরকার আম্মু? আমার ছাড়া পেয়ে লাভ নেই, আমি তো খারাপ। শুভর বাবা বলেন, শুভ, এত রেগে যেও না, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। নীরু সবার সামনেই শুভকে জড়িয়ে ধরে। প্লিজ মাফ করে দাও, আমার জন্য না হলেও অনাগত সন্তানের জন্য। শুভর মাথা কিছুটা ঠান্ডা হয় সন্তানের কথা শুনি। এরপর বলে, আমি বড্ড ফেঁসে গেছি নীরু, বুঝতে পারছি না কিভাবে এই জাল ছিঁড়ে বের হব। নীরু শুভকে ছেড়ে দিয়ে পুলিশ অফিসারের সামনে গিয়ে বলে, এক্সকিউজ মি অফিসার। অফিসার অবাক হয়ে তাকাতেই নীরু বলে, আমার হাজবেন্ড সম্পূর্ণ নির্দোষ, ওকে কেন ধরে এনেছেন? আপনি আপনার হাজব্যান্ডের পক্ষ নেবেন, এটাই স্বাভাবিক, কিন্তু উনি খুন করেছেন, আর মেয়েটা ওনার অনাগত সন্তানের মা হতে চলেছিল। কি প্রমাণ আছে যে ওই মেয়েটার গর্ভের সন্তান আমার হাজবেন্ডের? একটা ভিডিও তো দেখা যাচ্ছে। নীরু অফিসারকে থামিয়ে দিয়ে বলে, সামান্য ধস্তাধস্তি, এতেই কি প্রমাণ হয়ে যায় শুভ খারাপ কাজ করেছে? দেখুন ম্যাডাম, আপনি যাই বলুন না কেন, ওনাকে লাশের সাথে পাওয়া গিয়েছে। আমরা কি করতে পারি বলুন? আমার কেন জানি মনে হচ্ছে মানবিকতার এখনো বেঁচে আছে। দয়া করে বিষয়টার সঠিক তদন্ত করুন, নইলে একজন নির্দোষ ব্যক্তির ফাঁসির আদেশ হয়ে যাবে। আমার অনাগত সন্তানের জন্য বলছি, প্লিজ আমার সন্তানকে এতিম করবেন না। নীরুর খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তখন পুলিশ অফিসার বলেন, আপনি শান্ত হন প্লিজ, আমরা সব কিছু তদন্ত করে দেখছি। নীরু বেশ অসুস্থ হয়ে পড়েছে। রুবি নীরুকে ধরে বেঞ্চে বসিয়ে দেয়। নীরু রুবির কাঁধে মাথা রেখে বলে, আমি জন্ম থেকে কি এমন পাপ করেছিলাম আপু? সারা জীবন কি আমাকে কাঁদতেই হবে? আমি কি কখনো সুখ পাবো না? শুভ এমন ছেলে না, বিয়ের আগে থেকে চিনতাম। দেখিস সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না বোন আমার। নীরুর পাশে সবাই এসে বসে। থানায় বেশিক্ষণ থাকার নিয়ম নেই, তাই শুভর বাবা মাকে পাঠিয়ে দেয়। রুবি, সাগর আর নীরু থাকে শুধু। নীরু আবারও শুভর কাছে গিয়ে প্রশ্ন করে, শুভ, সত্যি করে বলো, তুবাকে কেমন করে চিনতে তুমি? তুমি কি আমায় আবারও সন্দেহ করছো? না, জানলে তোমাকে মুক্ত করা সুবিধা হতো। শুভ সবার উদ্দেশ্যে বলে, তুবা একজন অনাথ মেয়ে, জন্ম কোথায় জানে না সে নিজেও। 3 মাস আগেই তুবার সাথে পরিচয় হয়। কিছুটা দম নিয়ে আবার বলতে শুরু করে, তুবা আমাকে জানায় সে একজন পতিতা, কোনোভাবে খারাপ কাজ করতে চায় না, সেই জন্যই পালিয়ে আসে সুযোগ পেয়ে। নিরাশ্রম মেয়ে আশ্রয় চাচ্ছিল, তখন আমিও একজন মেয়ে খুঁজছিলাম জবের জন্য। অফিসে নিয়োগ দিই, কাজটা খুব সাধারণ ছিল।
আমার নিরুকে বারবার হত্যার প্ল্যান করা হতো, তাই ঘরের সিসিটিভি ফুটেজ দেখার জন্য কাউকে খুব প্রয়োজন ছিল। তুবা এত খারাপ মেয়ে ছিল না, আর নিরুকে বলাই ছিল ঘরে ক্যামেরা আছে, সাবধানে চলতে। তারপরেও আমি চাইনি আমার স্ত্রীকে পরপুরুষ দেখুক, তাই মেয়েকেই কাজে লাগিয়েছিলাম। তার সুবাধার জন্য তাকে এক রুমের বাসা ভাড়া করে দিই আর একটা ল্যাপটপ দিই, যেন ঘরে বসেও দেখতে পারে। অফিসার তখন জিজ্ঞেস করেন, সবই তো বুঝলাম, কিন্তু তুবা মারা গেল কিভাবে? নীরুর বাবা তখন আসেন আর অফিসারের উদ্দেশ্যে বলেন, কিছু মনে করবেন না অফিসার, কথার মাঝে কথা বলছি। আসলে তুবা মেয়েটাকে আমিও চিনতাম। আমার মেয়ের নিরাপত্তার জন্যই আমি আর আমার জামাই সব কিছু করতে রাজি ছিলাম, কিন্তু বুঝতে পারিনি তুবা আমার জামাইকে ফাঁসিয়ে দিবে। অফিসার তখন জিজ্ঞেস করেন, যা বলার স্পষ্ট করে বলুন। নীরুর বাবা বলেন, আমার সন্দেহ হয় একজনকে, তাকে দয়া করে অ্যাটাক করুন, সব কিছু সে বলে দিতে পারবে। কাকে? আমার একমাত্র বোন আর তার ছেলে এই সব কিছুর পিছনে দায়ী। এরপর নীরুর বাবা তার স্ত্রীর উপর হামলা সহ সব ঘটনা খুলে বলে। সন্ধ্যার পর রিপোর্ট আসে মর্গ থেকে। তুবার হত্যার আগে তাকে রেপ করা হয়, আর স্যাম্পলে অনেকজনের স্পাম পাওয়া গেছে। আর গর্ভের সন্তানের সাথে শুভর ডিএনএ টেস্ট নেগেটিভ। পুলিশ অফিসার শুভকে ছেড়ে দিতে বাধ্য হন, সঠিক তদন্ত করবেন বলে আশা দেখান। নীরুর বাবার কথা অনুযায়ী রাকিবকে খুঁজতে গিয়ে পেরেশান হয়ে যাচ্ছে পুলিশ। রাকিব গা ঢাকা দিয়েছে। রাত্রে শুভ বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে নেয়। খুব ক্লান্ত থাকায় খুব সহজেই ঘুমিয়ে পড়ে। নীরু শুভর বুকে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ শুভ স্বপ্ন দেখে চিৎকার করে। নীরু দেখে শুভর চোখে পানি, তখন জিজ্ঞেস করে, কিসে এত ভয় পেলে? আমি আছি তো, ভয় পেও না। শুভ নীরুকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। পুরুষ মানুষ সহজেই কাঁদে না, যখন সহ্য ক্ষমতা পার হয়ে যায় তখন নিজেকে ধরে রাখতে পারে না। নীরু সান্ত্বনা দেওয়ার ভাষা যেন হারিয়ে গেছে। শুভর মাথায় হাত বুলিয়ে দেয় নীরু আর বলে, প্লিজ শান্ত হও, আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। শুভ তখন বলে, তুবার সাথে গত পরশুদিন আমার ঝামেলা হয়েছিল। কেন জানি মনে হচ্ছিল তুবা আমার সাথে শত্রুতা করতে চাচ্ছে। সন্দেহ লাগাতে ওকে ফলো করি। সে সামিহার সাথে মিট করে, পরে সেখানে রাকিবও আসে। আমি ওদের কাছে গিয়ে ওদের ধরতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তিনজন তিন দিকে আড়াল হয়ে পড়ে। চোখের পলকে আড়াল হয়ে যায়, সন্দেহ আরও বেড়ে যায়। পরে তুবাকে দেওয়া রুমের সামনে গিয়ে ওয়েট করছিলাম। তুবা এসে যেন ঘাবড়ে যায়। তুবাকে স্বাভাবিক করি, আমি তাকে বিশ্বাস করাই যেন আমি কিছুই জানি না। শুভ থেমে যাওয়াতে নীরু বলে, এরপর? তুবা রুমের দরজা খুলে ভিতরে যায়, আর তখন আমি ওর মুখ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর সাথে ধস্তাধস্তি করি। তখনই হয়তো কেউ ভিডিও করে রাখে আমার অজান্তে। তুবা কিছুই স্বীকার করেনি, তাই বাধ্য হয়ে বাসায় ফিরে আসি। এসেই রিমি জানায় তোমার জন্মদিনের সারপ্রাইজ প্ল্যানের কথা। তুবার কথা বেমালুম ভুলে যাই। পরের দিন ব্যস্ততার মাঝে কিছুই মনে ছিল না, আর ভিডিওটা তখনই দিল, কিন্তু তোমরা কিছুই শুনলে না। আমায় অবিশ্বাস করলে নীরু। জানো, আমি খুব কষ্ট পেয়েছিলাম তোমার ব্যবহারে, কিন্তু পরক্ষণে মনে হয় তুমি ঠিকই করেছো। আমি প্রমাণের জন্য তুবার বাসায় যাই, আর গিয়েই ফেসে যাই তুবা হত্যার দায়ে। নীরু শুভকে জড়িয়ে বলে, অনেক বড় ভুল হয়ে গেছে আমার, শুভ, মাফ করে দিও প্লিজ। দুজনে দুজনকে সান্ত্বনা দেয়। একে অপরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। নীরুর প্রেগন্যান্সির 8 মাস চলছে। কেটে গেছে অনেকগুলি মাস। না সুস্থ হয়েছে রুবির মা, না খুঁজে পাওয়া গেছে রাকিবকে। নীরু আর রিমির ইয়ার চেঞ্জ পরীক্ষাও হয়েছে এর মাঝে। শুভ দুজনকে নিজে সবসময় গাইড করে।
সব অফিসে দেখাশোনা করার পাশাপাশি বউ আর বোনের নিরাপত্তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুভ। নীরুর পেট বেশ মোটা হয়েছে। নীরুর মাজা বাঁকা করে হাঁটা দেখে রিমি বলে, ভাবি তুমি এত মোটু হয়ে গেছো যে হাঁটতেই পারছো না ঠিক মতো। নীরু খিলখিলিয়ে হাসে। তখন শুভ বলে, তোর যখন আসবে তখন নিরুও তোকে নিয়েই মজা করবে। রিমি লজ্জা পেয়ে পালিয়ে যায়। নীরু তখন আরো জোরে হেসে ওঠে। রাতে নীরু রেস্ট নিচ্ছিল। তখন শুভ অফিস শেষে ফিরে ফ্রেশ হয়ে নীরু পেটে কান লাগিয়ে বলে, কি করছে আমার পিচ্ছি বাবুটা? নীরুর পেটের ভিতর থেকে জোরে করে পা নাড়াচ্ছে। শুভ তখন নীরুকে বলছে, দেখেছো নিরু, জন্মের আগেই বাবাকে লাথি দিচ্ছে। নীরু হাসছে। এরপর বলল, সহ্য করতে পারছো না এক্ষুনি? আমার আদরে ভাগ নিয়ে নিচ্ছে যে। নীরু আবারও হেসে ওঠে। শুভ, তুমি নিজ সন্তানকে হিংসে করছো, দেখেছো? নীরু বেডে শুয়ে আছে। তখন শুভ নীরুর পেটে কান পাতে বেবির হাত পা ছোড়াগুলো অনুভব করে। এরপর নীরুকে বলে, দেখিও মেয়ে বেবি হবে, হাত পা বেশি ছুড়ছে না, মেয়েরা খুব শান্ত হয় তো। দেখিও ছেলে বাবু হবে, আমার বেবি আমার মতোই শান্ত হবে, তাই জ্বালাচ্ছে কম, বুঝলে বুদ্ধু? তাই মনে হচ্ছে আমি খুব জ্বালিয়েছি। আমি কি শান্ত নই? তুমি তো রাগী, বদমেজাজি, দুষ্টু। এরপর খিলখিলিয়ে হাসে নীরু। শুভ শুধু নীরুর মাথায় একটা টোকা দেয়। এরপর বলে, পাজি মেয়ে, লক্ষ্মী বউ। দুজনেই হেসে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে দেরি করে ওঠে নীরু। ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার সময় রুবির ঘর থেকে কান্নার আওয়াজ পায় নীরু। ঘরে উকি দিয়ে দেখে রুবি বেডে উল্টো দিকে শুয়ে ফুফিয়ে কাঁদছে। শুভর ডাকে নীরু নিচে নেমে আসে, কারণ শুভ ব্রেকফাস্টের টেবিলে নীরুকে ছাড়া খাবে না, সেই জন্য। নীরু নিচে এসে নাস্তা করে নেয়। অবশ্য ঠিকমতো খাইয়ে শুভ অফিসে যায়। খুব যত্ন করে নীরুকে, যেন নীরুর বা বেবির কোনো রকম ক্ষতি না হয়। শুভ অফিসে বেরিয়ে গেলে নীরু আবারও রবির রুমের সামনে যায়। রবি এখনও আগের মতো করে কাঁদছে। নীরুর অবুঝ মন রবির জন্য কেঁদে ওঠে। রবি গিয়ে রবির মাথায় হাত রাখতে রবি চমকে ওঠে। উঠে বসে বলে, তুই কখন এলি হঠাৎ? কাঁদছো কেন? সাগর ভাই কিছু বলেছে নাকি? তোকে বলতে পারবো না, এর কারণ আমি কিছুতেই বলতে পারবো না। তুই দয়া করে এখন যা, আমাকে একা থাকতে দে প্লিজ। নীরু বুঝতে পারে না কি হয়েছে। রবিকে দেখতে কেমন যেন লাগেই ইদানিং। আগের মতো নেই, শুকিয়ে যাচ্ছে, ফেস খারাপ হয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়েছে। নীরু ঠিক করে এ ব্যাপারে সাগরের সাথে কথা বলবে। নীরু সন্ধ্যা থেকে সাগর কখন আসবে তার অপেক্ষা করছিল। শুভ কয়েকবার জিজ্ঞেস করার পরও নীরু কিছুই বলেনি শুভকে। নীরু প্রায় কয়েক মাস থেকে খেয়াল করেছে রবির একা একা ফুফিয়ে কাঁদা, কিন্তু কখনো কাউকে কিছুই বলেনি। আজ সাগর রাত প্রায় 10টায় বাসায় আসে। ইদানিং সাগর বেশ দেরি করে বাসায় আসে, কারণ নীরু জানে না, কেউই জানে না। সাগর রুমে আসতেই নীরু বলে, ভাইয়া, যদি আপনার একটু সময় হতো তাহলে কিছু কথা বলতাম। হ্যাঁ বলো, তাড়াতাড়ি। সাগর নীরুকে থামিয়ে দিয়ে বলে, এই ব্যাপারে আমি তোমায় কিছুই বলতে চাচ্ছি না, এখন তুমি আসতে পারো। বলেই সাগর চলে যায় নিজের ঘরে। সাগর নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে ডিনার সেরে নেয় প্রথমেই। এরপর আবারও ঘরে যায়। গিয়ে দেখে রুবি শুয়ে আছে। বালিশ নিয়ে সোফায় গিয়ে শোয়। সকালে ঘুম থেকে উঠে রুবির একইভাবে শোয়া দেখে সন্দেহ হয়। গিয়ে ধাক্কা দিতেই রুবি গড়িয়ে পড়ে যায়। হাত শীতল হয়ে গেছে। সাগর কিছুক্ষণ রুবির দিকে তাকিয়ে থাকে। এরপর রুবির পাশে গিয়ে বসে শক্ত করে ধরে। বিকট চিৎকার দেয় সাগর।
সবাই হঠাৎ চিৎকারে সাগরের ঘরে গিয়ে দেখে সাগর রুবিকে জড়িয়ে থ হয়ে বসে আছে। রুবির মুখ থেকে ফেনা বেরিয়ে এসেছে। নীরু কিছুক্ষণ রুবির দিকে তাকিয়ে থেকে রুবির পাশে গিয়ে বসে আপু বলে ডুকরে কেঁদে ওঠে। বাসার সবাই এমন ঘটনায় হতবাক হয়ে গেছে। শুভর মা সাগরের মাথায় হাত রেখে বলেন, জামিল বাবা, কেন এমন হলো? এবার উঠে আয়। ওভাবে ধরে রাখলে যে লাশ কষ্ট পাবে। সাগর কোনো কথা বলে না। আর সবাইকে খবর দেয়া হয়। আত্মীয় স্বজনের উপস্থিতিতে বাসা ভরে যায়। আত্মহত্যা পুলিশ কেস হলেও রবির বাবা লাশ পুলিশের হাতে দেয় না। কোনো কেস না করেই দাফন করে দেওয়া হয় রবিকে সেদিন সন্ধ্যায়। সাগর অনেকটা পাথর হয়ে যায়। রবি সব কিছু জেনেই বিয়ে করেছিল রবিকে। তাও কেন রবি এমন করলো? রবির ভয়ানক অতীত জেনেও রবির সাথে খারাপ বিহেভ করা উচিত হয়নি সাগরের। অনুশোচনার দহনে সাগর জ্বলছে অনেক। হারিয়ে বুঝেছি আমি কতটা ভালোবাসি। মুখের বাপাসে বাজে বিষের বাসি। প্রেমের দাবানলে চলছি দিবারাতি। কেন চলে গেলে তুমি, হোগো প্রিয় সাথী। সাগর ঘরের কোণে বসে বিড়বিড় করছিল এগুলো বলে। ওর মা স্পষ্ট শুনতে পায়। সাগর হঠাৎ মাকে দেখে থতমত খেয়ে পড়ে। মাকে জিজ্ঞেস করে, ও কেন এমন করলো আম্মু? আমাকে কি ক্ষমা করা যেত না? আমি না হয় ভুল করেই ফেলেছি, তাই বলে এভাবে শাস্তি কেন দিল ও আমাকে, বলো না। সাগরের মা সাবিয়া ছেলের কষ্ট সহ্য করতে না পেরে ছেলের কাঁধে মাথা রেখে কেঁদেই ফেললেন। আর কত কষ্ট পাবি? তোর মানসিক অশান্তি তো আর সহ্য হয় না রে। অনেক হয়েছে। তুই আরেকটা বিয়ে কর, নিজের জীবনটা নতুন করে শুরু কর। এমন মুহূর্তে এসব কথা কেমন করে বলছো আম্মু? প্লিজ এসব বলবে না। যদি বিয়ে করতে রাজি হতাম তাহলে রুবি সুসাইড করতো না। তাহলে তো বিয়েটা আগে করে নিলেই পারতাম। রবি বেঁচে থাকতো আর আমিও। কি বলতে চাস তুই? রুবি বেঁচে থাকতে তুই বিয়ে করছিস কেমন করে? এসব থাক আম্মু, এখন প্লিজ একা ছেড়ে দাও। ওর মা ঘর থেকে বেরিয়ে যায়। নীরু ঘরে বসে আছে, ওর বাবার কাঁধে মাথা রেখে। শুভও পাশে আছে। শুভ একটু বাইরে যেতেই নীরু ওর বাবাকে জিজ্ঞেস করে, আব্বু, আপু কেন এমন করলো বলো না প্লিজ। আমি কিছুই জানি না। খানিক তুতলিয়ে বলে নীরুর বাবা। তুমি সব জানো, শুধু আমাকে লুকাতে চাচ্ছ, এটাই জানো। আপু আমাকে মেনে নেওয়ার পর থেকে আমরা তিনজন কত আনন্দ করেছি। রিমি, আমি, আপু তিনজনই বাসাটাকে মাতিয়ে রাখতাম সব সময়। অনাথ হয়ে বড় হলেও আমি সবাইকে পেয়ে খুব আনন্দিত ছিলাম। কিন্তু আপু এভাবে সুসাইড করাটা কিছুতেই মেনে নিতে পারছি না। ভুলে যা মা, অতীত মনে করে কষ্ট পেতে হয় না। ভবিষ্যৎ যেন তোর সুন্দর হয় এই কামনা করি সব সময়। নীরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে নীরুর বাবা। হঠাৎ নীরুর মাথায় প্ল্যান আসে। বলতে গেলে কোনো রকম দৌড়ে সাগরের ঘরে যায় নীরু। এরপর সাগর তাকালেই নীরু বলে ওঠে, ভাইয়া, আপনি না আপুকে ভালোবাসেন? কেমন ভালোবেসে বিয়ে করেছিলেন যে আপু মরে গেল, মরেই যদি গেল, তার মৃত্যুর জন্য যে দায়ী তাকে শাস্তি দিবেন না? সাগর একটু রেগে গেল। রাগের বশে বলল, রবির মৃত্যুর জন্য আমি দায়ী। যাও গিয়ে থানায় ডায়েরি করে আসো, আমি শাস্তি পেতে চাই। কি বলছেন এসব? বিশ্বাস করি না আমি। আমি চাই আপনি আসল খুনিকে শাস্তি দিবেন। আপু কষ্ট পেয়ে মরে গেল, আপনি কষ্ট পাচ্ছেন, আর আসল খুনি মনের আনন্দে ঘুরে বেড়াবে। তার কি বিচার হবে না বলো? সাগর নীরুর হাতে একটা ডায়েরি দেয়। কালো মলাটে বাঁধানো একটা ডায়েরি। নীরুকে ডায়েরিটা দিয়ে বলে, এতে যা লেখা আছে সেটা শুধু পড়বে। এরপর যা মনে হবে আগে আমার সাথে শেয়ার করবে, তারপর তোমার ডিসিশন নেবে। এখন নিজে ঘরে যাও। নীরু চুপচাপ কথাগুলো শুনে নিজের ঘরে চলে আসে।
ডায়েরিটা খুলে নিরু। প্রথমে পেজে লেখা আছে, আমার কৈশোর শুরুই হয় অন্ধকার দিয়ে, তাই কালো মলাটে বেঁধে দিলাম ডায়েরিটা। নিরু হোস্টেলে বা এতিমখানাতে থাকার জন্য কিছুই জানতে পারেনি। লেখাটা পড়ে বেশ হতাশ হয়ে মনে মনে বলে, কি এমন হয়েছিল আপুর? এসব কি চিন্তা করছি, ডায়েরিটা পড়েই জেনে নেই। পরের পেজ উল্টায় নিরু। সেখানে লেখা আছে, ছোটবেলা থেকে আমার একমাত্র খেলার সঙ্গী ছিল রাকিব। সবসময় দুজনে মিলে দুষ্টমিতে মাতিয়ে রাখতো পুরো বাড়ি। তখন কেবল 15তে পা দিয়েছি। আর রাকিব 20-এ। একদিন রাকিব এসে বলল সে নাকি আমায় ভালোবেসে ফেলেছে। আমি বলি, ভালোবাসা আবার কী জিনিস? এরপর এক একদিন এক এক রকম করে বোঝাতো। একদিন একটা গোলাপ দেয়, আমি নিয়ে নিই। তখন সে বলে অবশেষে আমার প্রপোজাল গ্রহণ করলে। আমি তখনও বুঝিনি এসব মানে কি। তারপরও বেশ ভালো কথা বলতাম ওর সাথে। জানি না এটা প্রেম কি না, ওর সাথে রাগ করে থাকতে পারতাম না। সে যেন আমার নেশার মতো হয়ে গেছিল। আম্মু ওকে খুব একটা পছন্দ করতো না, কেন জানি না। নিরু খুব অবাক হয়ে যায়। পরের পেজে আবার লেখা আছে, একদিন সন্ধ্যাবেলা টিভি দেখছিলাম পাশাপাশি বসে, মাঝে কিছুটা গ্যাপ ছিল। আমার সিরিয়াল খুব ভালো লাগতো। সিরিয়ালে একটা সিনে নায়ক হঠাৎ করে নায়িকাকে কিস করে। এই সিন দেখে আমার যেন একটু লজ্জা লাগে। পরে রাকিব হঠাৎ করে আমার ঠোঁট যুগল তার আয়ত্তে নিয়ে নেয়। আমি প্রথমে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও পরে আর করিনি। অসম্ভব ভালো লাগা কাজ করেছিল আমার ভিতর। ডায়েরিতে এমন কিছু লেখা থাকবে নিরু সত্যিই আশা করেনি। নিরুর 2 চোখ দিয়ে পানি পড়ছে। তারপরে পেজ উল্টায় নিরু। একই বাসায় থাকতাম বিধায় ওর সাথে প্রায় দেখা হতো। সে যখনই সুযোগ পেত আমার শরীর স্পর্শ করতো। ধীরে ধীরে সে আমার কাছে অনেক কিছু চাইতে থাকে। আমি তাকে দিতে নারাজ হই। আমি বুঝে গিয়েছিলাম যে আমার শরীরটাকে চাই শুধু। সেদিন থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতাম। সেও হয়তো বুঝে গিয়েছিল আমি তাকে অ্যাভয়েড করেছি। একদিন আমি আমার রুমে বসেছিলাম এসএসসির সামনে। খুব পড়াশোনা ছিল, পরের মাঝে ব্রেক নিচ্ছিলাম। দরজা নক করে কেউ। বাসায় সবাই আছে তাই খুলে দেই। দরজা খুলে রাকিবকে দেখে বলি সে যেন চলে যায়, কিন্তু না, সে আমাকে জোর করে ভিতরে ঢুকিয়ে দেয়, দরজা লাগিয়ে দেয়। এরপর বলে তোমাকে একটা জিনিস দেখিয়ে আমি চলে যাব। আমি ওর সাথে আর ঝামেলা না করে ওর কাছে যা দেখাতে চাচ্ছে তাই দেখতে চাই। ওর ল্যাপটপ অন করে একটা ভিডিও প্লে করে, যেখানে আমার নগ্ন দেহ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকি। চিৎকার করতে গেলে সে আমার মুখ চেপে ধরে। এরপর বলে যদি চিল্লাই তাহলে এগুলো ছবি সবাইকে দেখিয়ে দেবে। এরপর বলে আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন সে আমার ওয়াশরুম আর রুমে গোপন ক্যামেরা সেট করে এসব ভিডিও করেছে। ওর গালে একটা চোট বসিয়ে দেই। নিরুর চোখের পানিতে ডায়েরি অনেকটা ভিজে গেছে। কোনো রকম চোখের পানি মুছে ফেলে। পরের পেজে যায়, রাকিব আমি বলে যদি চিল্লাই বা কাউকে বলি তাহলে এইসব ভিডিও ওর ফ্রেন্ড ফাঁস করে দিবে। এরপর আমি কুকুরিয়ে চাই ভয়ে। সে আমার ঘনিষ্ঠ হতে শুরু করে। আমার জীবনের সবচেয়ে অন্ধকারময় রাত ছিল সেদিন। ওর অত্যাচারে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকেই প্রায় প্রতিদিন রাতে আমার ওপর তার চাহিদা পূরণ করত। 2 মাস এভাবে চলার পর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। আমি এই যন্ত্রণা থেকে না পারছিলাম বাঁচতে, না পারছিলাম মরতে। আমার অসুস্থতা নিয়ে আম্মু ডক্টরের কাছে নিয়ে যায়। অনেকগুলো পরীক্ষা জানতে পারে আমি প্রেগনেন্ট। সেদিন আম্মু আমায় অনেক মারে। আমার কাছে জানতেও চাইনি কি হয়েছিল। নিরু মনে মনে বলে, এত অন্যায় হয়েছে তোমার সাথে আপু, এসব কিছুর বদলা আমি নিব। ডায়েরির কয়েক পেজ ফাঁকা। এরপর আবার লেখা, আমি মার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরে আম্মু আমায় জড়িয়ে ধরে কাঁদছে অনেক। আমি রেবের কথা বলতে পারলেও রাকিবের ভয়ে নাম নিতে পারিনি। পরের দিন সুযোগ পেয়ে রাকিবের কাছে ওর সন্তানের স্বীকৃতি চাই। তখন সে বলে এই সন্তান তার হতে পারে না। আমি বাজে মেয়ে, তাই এই সন্তান এসেছে। এই 2 মাসে কমপক্ষে 20টা ভিডিও সে করেছে। সবগুলো সব আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেওয়ার ভয় দেখায়। আমি চুপসে যাই। খুব ইচ্ছে করছিল আত্মহত্যা করতে। আম্মু এসে বাঁচিয়ে দেয়। একটা হসপিটালে নিয়ে যায়, শহরের বাইরে হসপিটাল, কারণ শহরের ভিতরে আমাদের পরিচিত অনেক আছে। অ্যাবর্শন করানোর সময় ডক্টর ভুল করে ফেলে। খোঁচা লাগে ইউটেরাস ওয়ালে।
প্রচুর ব্লিডিং শুরু হয়। তখন আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে ডক্টর আমার ইউটেরাস কেটে ফেলে। পরে ঘটনা আব্বুও জেনে যায়। আমি পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। দীর্ঘ 6 মাস চিকিৎসার পর আমি সুস্থ হই। এরপর 1 বছর ইয়ার লস দিয়ে আমি এসেছি দেই। আম্মুর অনুপ্রেরণাতে আমি আবারও হয়তো আরও সুস্থ হয়েছিলাম, কিন্তু ইউটেরাস কেটে ফেলার ঘটনা জানতে পারিনি। বোনের জীবনে এত ঘটনা দেখে নীরু হতবাক হয়ে গেছে এক প্রকার। ডায়েরি অফ করে দিয়ে সাগরের ঘরে ছুটে আসে, মেঝেতে বসে পড়ে। ভাইয়া, বলে সাউন্ড করে কাঁদতে শুরু করে। সাগর বলে নীরুকে, তুমি প্লিজ শান্ত হও। ডায়েরিতে কতটুকু পড়েছো আমি জানি না, কিন্তু এখন তুমি বেশি কান্নাকাটি করলে নতুন অতিথির ক্ষতি হয়ে যেতে পারে। নীরু নিজেকে শান্ত করে প্রথমে, এরপর বলে, তাহলে আপনি ওই খুনিকে শাস্তি দিবেন? কথা দিন, তাহলে শান্ত হতে পারবো আমি। দেব শাস্তি। ওর ঘটনা আমি কিছুদিন আগেই জেনেছি, কিন্তু কিছু করার আগেই মেয়েটা অভিমান করে আমায় ছেড়ে চলে গেল। আর চুপ করে থাকতে পারছি না আমি। সব কিছুর শাস্তি পাবে তোমার ফুপু আর তার ছেলে। মানে ফুপিও এর সাথে জড়িত? হ্যাঁ। এরপর সাগর বলে, রবিকে আমি কলেজে প্রথম দেখি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে আর সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। খুব সুন্দরী, মায়াবতী ছিল, কিন্তু সব সময় বিষণ্ণ থাকতো। এই বিষণ্ণতার কারণ জানার আগ্রহ আমার মাঝে চেপে বসেছিল। সাহস পাইনি কিছু বলার। প্রতিদিন ওকে দেখার জন্যই শুধুমাত্র কলেজে যেতাম। এভাবে একটা বছর পেরিয়ে যায়। আমি এইচএসসি পরীক্ষা দিয়ে ওই কলেজে অনার্সে ভর্তি হয়ে যাই, শুধুমাত্র রুবির টানে। লুকিয়ে লুকিয়ে দেখতে আমার বাসায় এসে ওকে কল্পনা করে সুখের রাজ্যে বাসতাম। একদিন কলেজে রুবি আমার সামনে এসে দাঁড়ায়। এরপর বলে, আপনি যা করেছেন সেটা ভুলেও আর করবেন না। আমি জানি আপনি আমাকে অনেক পছন্দ করেন, কিন্তু আমার অতীত খুব ভয়ঙ্কর, তাই প্লিজ আমায় পিছু ছেড়ে দিন। কথাটা বলে চলে যায়। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় তুখর হয়। এরপরও রবির পেছন আমি ছাড়িনি। সে খুব বিরক্ত হয়ে গেছিল আমার প্রতি। একদিন একটা খাম আমার হাতে ধরিয়ে দেই। এরপর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যাই আবারও। বাসায় এসে ওর চিঠি দেখি, ওর জীবনের করুণ কাহিনীর বর্ণনা করা। শুধুমাত্র ছেলেটার নাম উল্লেখ ছিল না, আর ওর মা না হতে পারার কথাও লেখা ছিল। সে অবশ্য তখন জানতো না তার অতীত মেনে নিতে খুব কষ্ট হয়েছিল। তাও আমার মনে তার জন্য ভালোবাসা কমে যায়নি। সে সত্যভাবে বোঝাতো, আর আমি তার বিপরীতে যুক্তি দিতাম। পরে বুঝতাম আমার উপস্থিতি ওর জন্য বিরক্তিকর নয়। বুঝলাম সেও হয়তো ভালোবেসে ফেলেছে। দীর্ঘশ্বাস ছাড়ে সাগর। নীরু তখন বলে, এরপর কি হয়েছিল? সেও ওই কলেজেই অনার্সে ভর্তি হয়ে যায়। দীর্ঘ 3 বছর পর সে আমার প্রেমে পড়ে। এরপর 1 বছর ছুটিয়ে প্রেম করে ওর বাসায় বিয়ের প্রস্তাব দিই। প্রথমে ওর মা রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। এরপর তো সব কিছুই জানো। ওর মা অসুস্থ হবার পর ওর মায়ের ঘরে ওর পুরো রিপোর্টগুলো দেখে ওর সন্তান হবে না। এরপর যখন তোমার সুসংবাদ পাই, ও খুব ভেঙে পড়ে। এরপর রোজ কান্নাকাটি করতে থাকে। ওকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে যাই। মাসখানেক আগে আবদার করে আরেকটি বিয়ে করার জন্য। আমি নারাজ হই। এরপর এই নিয়ে প্রতিদিন ঝগড়া করতো আমার সাথে, আর সেদিন ঝগড়া করে কথা বলিনি। পরে দেখি ও আর নেই। খুব ভালোবাসতাম ওকে আমি। বাচ্চা হবে না তো কি হয়েছে? তোমার তো আছে নীরু, তোমার সন্তান কি না হয় আদর করতাম। পারি না ওকে বোঝাতে। আমি নিজেকে শেষ করে দিল। আমাকে একা কষ্টের সাগরে ডুবিয়ে দিয়ে চলে গেল। আসলে মেয়েদের জীবনে সুখটাই হয়তো মাতৃত্বে। আপু যখন জেনেছে তার অতীত, তখন মেনে নিতে পারেনি, কিন্তু যা করেছে খুব ভুল করে ফেলেছে। আমি ওই ভণ্ডটাকে শাস্তি দিবই দিব, নইলে শান্তি পাবো না কখনো। নীরু প্রেগন্যান্সি 9 মাস চলছে। সে শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ে। নীরুকে নিয়ে শুভ বড়ই দুশ্চিন্তায় আছে। পরিবারের এইরকম অবস্থা। এরপর নীরুর মানসিক ভেঙে পড়া শুভর মনে প্রচুর আঘাত আনছে। সিঁড়ি বেয়ে বারবার ওঠানামা করা নীরুর জন্য কষ্টসাধ্য বলে
নিচতলায় থাকছে নীরু আর শুভ। সেই দিন সকালে নীরু মাথা ঘুরে পড়ে যেতে নিলে শুভ ধরে নেয়। শুভ নীরুকে জিজ্ঞেস করে, কি হয়েছে? খারাপ লাগছে নাকি? না, মাথাটা এমনিতেই কেন জানি চক্কর দিয়ে উঠলো। বেডে শুয়েই দাও, ভালো লাগবে হয়তো। নীরুকে শুয়ে দিয়ে শুভ নীরুর জন্য স্যুপ নিয়ে আসে। মানসিক দুর্বলতা কাটতে শুভ নীরুর সাথে গল্প করে বেশি। রাজা রানীর রূপকথার গল্প শোনায় নীরুকে। নীরু এগুলো আগে কখনো শুনেছে? এতিমখানাতে কেই বা গল্প শোনাবে? শুভর কাছে গল্প শুনে আর রূপকথার রাজ্যে ভাসে নীরু। একদিন গল্প শেষ করতেই নীরু শুভকে জিজ্ঞেস করে, আচ্ছা শুভ, আমাদের রাজকুমারের নাম কি হবে শুনি? রাজকুমার চাই না, রাজকুমারী হবে। চাঁদের মতো সুন্দরী রাজকুমারী। অবশ্য তোমার থেকে অল্প কম সুন্দরী হলেও হবে। কেন? আমার রাজকুমারী হবে আমার চেয়েও সুন্দরী, আমার মেয়ে বলে কথা। তোমার চেয়ে বেশি সুন্দরী হলে আবার তোমার আদর কমে যাবে। নীরু রেগে কয়েকটা আস্তে করে কিল দেয় শুভর হাতে। শুভ নীরুকে জড়িয়ে নেয় আলতো করে। বাইরে সাগর বসেছিল, ওর সাথে ওর বাবা মা কি নিয়ে যেন তর্ক করছে। শুভ যেতেই থেমে যায় সবাই। শুভ গিয়ে জিজ্ঞেস করে, আমি কি আজকাল বাড়িতে নগণ্য নাকি যে আমায় দেখলে কথা বলা থেমে যায়? শুভর মা আমতা আমতা করে বলে, না মানে তেমন কিছুই না বাবা, ভুল বুঝিস না দয়া করে। তো কি এমন কথা যে আমার দেখে থেমে যাওয়া লাগে? আসলে বলছিলাম যে রুবি মারা যাওয়া 1 মাস পার হয়ে গেল। বাসায় আসলেই একা একা বসে থাকে। ও যদি আবার বিয়ে করে সংসার করে, মায়ের মন বলে বোঝা তোর ছেলেটা, কেন যে বুঝিস না। তখন সাগর মায়ের কথার প্রতি উত্তরে বলে, আম্মু, বিয়ে যদি করারই হতো আগেই করে নিতাম। আমি রুবির স্মৃতি ভুলতে চাই না। রবি তোকে বিয়ের জন্য বলতো, কারণ ও চাইছিল তুই বাবা হতে পারিস। এখন যদি তুই বিয়ে না করিস, রুবির আত্মা শান্তি পাবে না। ওকে ফাইন, আমি বিয়ে করব, কিন্তু রুবের সাথে স্মৃতিঘাটা শহরে আমি থাকতে পারবো না। বিয়ের পর বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিও তাহলে, কিন্তু বাইরে যাওয়ার নিউজ যেন ফাঁস না হয়। শুভ জিজ্ঞেস করে, মেয়েটাকে যার সাথে বিয়ে দিতে চাচ্ছ? শুভর আম্মু চাই সাগর সামিয়াকে বিয়ে করুক, কারণ ছোট বোন আবদার করেছি বোনের ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে। শুভ এই কথা শুনে রাগ করে চলে যায় নিজের ঘরে। 2 দিনের মাঝেই সাগরের সাথে সামিয়ার বিয়ে দিয়ে দেয় ঘরোয়াভাবেই। আর বিয়ের দিন রাতে নীরুর পেন ওঠে। নীরুর চিৎকারে বিয়ে বাড়ির সবাই নীরুকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। 4 ঘন্টা পর নীরুর নর্মাল ডেলিভারিতে ছেলে হয়। শুভ পুরো সময়টা নীরুকে পাহারা দিচ্ছে, যেন ভুলেও কেউ নীরুর বা বেবির ক্ষতি করতে না পারে। একজন নার্স বেবিকে এনে প্রথমে শুভর কোলে দেয়। শুভ প্রথমে বেবিকে কোলে নিয়ে জোরে করে আজান দেয়। এরপর বাচ্চাকে মায়ের হাতে দিয়ে কেয়ার করতে বলে। নীরু অজ্ঞান ছিল, তাও শুভ নীরুর পাশে গিয়ে বসে। নীরুর পেটে হাত বুলিয়ে দেয় আলতো করে। কপালে চুমু দিয়ে কেবিনের বাইরে আসে। বেবিকে শুভর আম্মু কোলে নিয়ে বসেছিল। শুভ মায়ের কাঁধে মাথা রেখে বলে, আম্মু, দোয়া করো মা আর ছেলে দুজনেই যেন ভালো থাকে। আমি যেন আমার সন্তানকে তোমাদের মতো করে যত্ন নিয়ে বড় করতে পারি। সব সময় দোয়া করি বাবা। শুভর মা শুভর মাথায় হাত বুলিয়ে দেয়। সাগর সামিয়াকে নিয়ে শুভর সামনে আসে। খুব নর্মালভাবে সাগর শুভর ছেলেকে কোলে নিয়ে কাঁদতে থাকে। এটা যদিও খুশির কান্না, কিন্তু সাগরের খুব মনে পড়ছিল রবির কথা। সাগর শুভকে বলেই ফেলে, জানিস শুভ, আজ যদি রুবুর অ্যাক্সিডেন্ট না হতো তাহলে আমারও সংসারটা হয়তো ভেঙে যেত না। মন খারাপ করিস না তুই। অতীত ভুলে গিয়ে বর্তমান নিয়ে নতুনভাবে শুরু কর।
দেখ, খুব সুখে থাকবি, আর তোরও আবার সুখের সংসার হবে। দেখিস, স্বামীহা আছে তো, ওকে নিয়ে সুখেই থাকবি তুই। বেবিকে শুভর বাবা কোলে নেয়। সবার মুখে আনন্দর ছোঁয়া, কিন্তু একজনের মুখে ভার, সেটা সামিয়া। খুব শখ ছিল শুভর স্ত্রী হবে, কিন্তু কিনা ওর মা ওকে সাগরের সাথে বিয়েতে বাধ্য করে। সামিয়া ওর মায়ের কথায় বাধ্য মেয়ের মতো বিয়ে করে নেয়। শুভ ছেলেকে দেখে হিংসে হচ্ছে খুব ওর, তারপরেও সবার সাথে ভালো বিহেভ করতে হচ্ছে তার। শুভ নীরুর জ্ঞান ফেরার পর নীরুর পাশে গিয়ে বসে। নীরু বলে, দেখেছ আমার ছেলেকে? হুম। তোমার মতো হয়েছে, তাই না? আব্বু তো বলছে আমার মতো, আর আম্মু বলছে তোমার মতো। আমি তো ভাবি আমাদের ছেলে দুজনের মতোই হয়েছে। এই শোনো না, আমাদের ছেলের নাম কি রাখবে গো? চাঁদের মতো সুন্দর ছেলের নাম ঠিক করবে আমার বউ, কারণ এই অধিকার তার আছে। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি জানি। আমরা দুইজন ওর নাম ঠিক করব, কারণ ও আমাদের দুজনের সন্তান। শুভর স আর নিরুর ন দিয়ে আমাদের ছেলের নাম হবে সায়ানুজ্জামান সায়ন। খুব ভালো হবে। আমি সায়ান বলেই ডাকবো আজ থেকে। সায়ান, সায়ান আর সায়ান নাম শুনতে শুনতে সামিয়ার মনে বিষ উঠে গেছে। সবাইকে শুভ মিষ্টি খাওয়াচ্ছি, আর ফোন দিয়ে সায়ান নাম বলছে শুভ। সে মনে মনে ঠিক করেছিল শুভর সাথে সংসার হবে। ছেলের নাম রাখবে সিগদ। সব ঘুরে বালি, শুভর ছেলের নাম নাকি সায়ান। এটা আবার নাম হলো নাকি? একা একাই বিড়বিড় করতে থাকে সামিয়া। রাতে বেবিকে নার্সদের দায়িত্বে নিতে দেয় না শুভ। বাচ্চা তার মায়ের পাশেই থাকবে, শুভ নিজেই থাকবে নীরুর কাছে। শুভর মায়ের বয়স অনেক হয়ে গিয়েছে বলে সাগর সামিয়াকে থাকতে বলে। শুভ সামিয়াকে পছন্দ না করলেও আর নিষেধ করতে পারে না সবার সামনে। আর রিমি তো থাকবেই নীরুর পাশে। শুভ নীরুর পাশে সায়ানকে শুয়ে পাশে বসে থাকে, আর সামিয়া আর রিমি পাশের বেডে শুয়ে পড়ে। রিমি ঘুমিয়ে গেলেও সামিয়া জেগেই থাকে। গভীর রাতে শুভ নীরু পাশে মাথা দিয়ে শুয়ে পড়ে। পরদিন বাচ্চার কান্নাতে শুভর ঘুম ভাঙে। বেবি খুব কান্নাকাটি করতে থাকে। শুভ থামানোর অনেক চেষ্টা করেও পারে না। নার্সদের ডেকে বাচ্চাকে দিয়ে দেয়। নার্সরা বলে, বাচ্চার ঠান্ডা লেগেছে, নিউমোনিয়া হয়ে গেছে। ডক্টরের কথা শুনে শুভর মাথা খারাপ হয়ে যায়। মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে পড়ে। এত কেয়ার করার পরও কিভাবে বেবির ঠান্ডা লাগতে পারে শুভর মাথায় আসে না। হঠাৎ করে শুভর মাথা কাজ করে। কাছে থাকা ল্যাপটপ অন করে, যা থেকে শুভর রাগ আরও বেড়ে যায়। মানুষ খারাপ হলে যে এত খারাপ হতে পারে শুভ তা জানা ছিল না। বেবির ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে শুনে নীরু ফুফিয়ে কাঁদছে। শুভ নীরুর মাথায় হাত দিয়ে বলে, যা হয়েছে হয়েছে, এখন আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের বাচ্চা সুস্থ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে তুমি কিভাবে এত শান্ত আছো শুভ? কারণ সন্তান আল্লাহ দিয়েছে। বাবুর যদি কিছু হয় সেটাও হবে ওনার ইচ্ছায়। আমাদের ভেঙে পড়লে চলবে না নীরু। শুভ ভিডিও ফুটেজ সবার সামনে ওপেন করে। ভিডিওতে দেখা যাচ্ছে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে আসে, সামিয়া ওয়াশরুমে যায়, তাও পা টিপে টিপে। সামিয়ার বুক ধক করে ওঠে। সামিয়া ভাবতেও পারেনি এই ঘরে সিসিটিভি ক্যামেরা আছে। হার্টবিট বেড়ে গেছে সামিয়ার। এরপর দেখা যাচ্ছে সামিয়া ওয়াশরুম থেকে বের হয়ে কেবিনে এসে বেবির বুকের উপর পানি দিয়ে দেয়। শুভ ঘুমিয়ে থাকাতে কিছুই বুঝতে পারেনি। এরপর খুব আস্তে আস্তে সামিয়া বেবির উপর বাতাস করতে থাকে। বাতাস যেন শুভ বা নীরুর কাছে না যায় সেভাবেই করছে। আর এজন্যই সদ্যজাত শিশুর এক রাতে বুক ঠান্ডা জমে নিউমোনিয়া হয়ে গেল। সাগর আর ওর বাবা, মা, বোন এই দৃশ্য দেখার পর সাগর সাথে সাথেই সামিয়াকে মুখে ডিভোর্স দিয়ে দেয়। হসপিটালে দায়িত্ব
রতমহিলা পুলিশের কাছে দিয়ে দেয় সামিয়াকে। সদ্যজাত বাচ্চাকে মারতে চাওয়ার অপরাধে সামিয়ার শাস্তি হয়ে যাবে। এদিকে সায়ানকে ডক্টররা আইসিইউতে দিয়ে দেয়। সেখানে হিট দিয়ে রাখা হয়েছে বাচ্চাকে, আর বাসার সবাই বাচ্চার জন্য পেরেশানি হয়ে হাঁটাহাঁটি করছে, দোয়া করছে। 2 দিন পর সায়ানের অবস্থার উন্নতি হয়েছে। সুখবর শোনার পর নীরুর বাবা আসে মেয়ের কাছে। আজ আমি খুব খুশি হয়েছি রে মা। হোক তো সৎ মা, তবু তার জ্ঞান ফিরেছে, তোকে দেখতে চেয়েছে। প্লিজ না করিস না আর। হ্যাঁ বাবা, আমি যাব। আপুর মৃত্যুর পর আমি তো তোমাদের সন্তান, মা তো মাই হয়, আমি অবশ্যই যাব। শুভর দিকে তাকিয়ে নীরু বলে, আমাকে একটু ওনার কাছে নিয়ে যাবে প্লিজ? ওনার কাছে অনেক কিছু জানার আছে। আমারও মনে অনেক প্রশ্ন আছে। খুব সাবধানে নীরুকে বেড থেকে উঠিয়ে লুৎফা বেগমের কেবিনে নিয়ে গেল শুভ। নীরু গিয়ে দেখে লুৎফা বেগম ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নীরুর দিকে। হয়তো তার চোখ দুটো নীরুকেই খুঁজছিল এতক্ষণ। এখন যেন নীরুকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে লুৎফা বেগম। নীরু পাশে গিয়ে বসতেই লুৎফা বেগম বলেন, তোর বাবা বলেছে আমার মেয়েটা আর বেঁচে নেই রে। তখন থেকেই তোর সাথে কথা বলার জন্য খুব ছটফট করছি। তোকে অনেক কিছু বলার আছে, মন দিয়ে শুনবি আর কিছুই বলবি না। হ্যাঁ আম্মু বলো, তোমার কাছে এই কথা শোনার জন্যই তো এসেছি। লুৎফা চোখ বন্ধ করে 2 মিনিট থাকলেন, এরপর বলতে লাগলেন, জানিস মা, প্রত্যেক মেয়ে চায় তার হাজব্যান্ড তাকে ভালোবাসুক। স্বভাবতই আমিও চেয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছে ভালোবাসা। বুঝতে পারিনি কখনো যে উনি আমার না, উনি অন্য কাউকে ভালোবাসে। কিন্তু আমাকে ঠকিয়েছেন উনি। লুৎফা বেগম কাঁদছেন। নীরু তখন বলে, হ্যাঁ আম্মু আমি জানি। এরপর কি বলবেন বলেন। লুৎফা বেগম আবার বলতে লাগলেন, যখন তোর মাকে নিয়ে উনি খুব সুখে থাকতে শুরু করেন, আমি খুব জ্বলতাম। উনি আমাকে স্ত্রীর মর্যাদা যদি না দিতে পারবে কেন বিয়ে করেছিল, কেনই বা আমার কাছে এসেছিল, এসব ভাবতাম আর কান্না করতাম সব সময়। যখন শুনলাম তুই পৃথিবীতে আসতে চলেছিস, আমার মনে ক্ষোভ সৃষ্টি হয়, আর ক্ষোভে বাতাস দিতে থাকে আমার ননদ। সে সময় উল্টা পাল্টা বোঝাতো আমাকে, আমি ওর কথাতে রাজি হয়ে যাই। ও আমাকে বোঝায়, তোকে আর তোর মাকে মেরে ফেলতে পারলে সব সম্পত্তি হবে আমাদের। আর তোর বাবা তো আমাকে ভালোই বাসে না, তাই ওনার জন্য কোনো আক্ষেপ হতো না। লুৎফা বেগম একটু থামলেন, তখন নীরু বলল, আচ্ছা আম্মু বুঝলাম, আব্বু তোমায় ভালোবাসে না, কিন্তু এটা কি ভেবে দেখেছিলে সে তোমার প্রতি দায়িত্ববোধ করেই কিন্তু তোমাকে আমাদের বাসায় নিয়ে গিয়েছিল? আব্বু চাইলে তোমাকে ডিভোর্স দিতেও পারতো, তা করেনি। কিন্তু তোমাকে পরিচয় হয়তো দিতে পারেনি আমার মায়ের সামনে, কিন্তু তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থাই কিন্তু করে দিয়েছিল। এগুলো তুমি ভাবোইনি, শুধুমাত্র লোভে পড়ে আজ। নীরু থেমে যেতেই লুৎফা বেগম বললেন, ভুল করেছি রে মা, লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথাটা ভুলেই গিয়েছিলাম, তাই আজ এই অবস্থা। সেদিন তোর মায়ের কেবিনে আপা ঢুকে বালিশ চাপা দেয় তোর মাকে, তোকে হয়তো মেরে ফেলতো, কিন্তু তোর বাবা চলে আসে। যখন তোর মায়ের মুখ থেকে বালিশ সরাতে যায়, তখন আমি ছবি তুলে নিই। পুরো কাজ দুজন মিলে করেছিলাম। এর শাস্তি আমি পেয়েছি, আমার মেয়েটাকে হারিয়েছি। আমি জানতাম রাকিব ওর ক্ষতি করেছে, কিন্তু কিছুই বলতে পারিনি। নিজের মেয়ের এত বড় ক্ষতির পরও আমি রাকিব বা ওর মায়ের সাথে মিশেছি, কারণ লোভ ছিল নীরুকে যেখান থেকে পারি খুঁজে বের করা আর হত্যা করা। এতে সব সম্পত্তি আসবে আমাদের হাতে। লোভে লোভে এত নিচে নেমে গিয়েছিলাম, আমার মেয়েটাকে তোর বিরুদ্ধে নিয়ে গিয়েছিলাম। দেখ মা, আমি যত অন্যায় করেছি তার শাস্তি পৃথিবীতে পেয়ে গেছি। রাকিব আমাকে মেরে ফেলতে চেয়েছিল, জানি না কতদিন এখানে শুয়ে আছি। খুব শ্বাসকষ্ট হচ্ছে লুৎফা বেগমের। জ্ঞান ফিরে এই কথাগুলো বলে 1 ঘন্টার মধ্যে আবারও জ্ঞান হারান। নীরু সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে, এখন শুধু রাকিবকে পেয়ে গেলেই হয়। নীরু উঠে যায়। শুভ ধরে ধরে নিয়ে আসে নীরুর কেবিনে। কয়েকদিন হসপিটালে থেকে সায়নকে পুরোপুরি সুস্থ করে বাসায় ফিরে আসে নীরু আর শুভ।
বাসায় এসে দেখে সাগর বের হচ্ছে লাগেজ নিয়ে। সাগরকে শুভ জিজ্ঞেস করে, আমরা বাসায় আসতেই কোথায় চলে যাচ্ছিস? তোরা ভালো থাকিস, আমি তুরস্ক চলে যাচ্ছি। সেখানে নতুন যে বিজনেসটা ওপেন করেছি সেটা হ্যান্ডেল করতে চাই। তাছাড়া লাইফ নতুন করে আবারও শুরু করতে চাই। শুভকে জড়িয়ে ধরে সাগর কাঁদে অনেকক্ষণ। এরপর সায়ানকে কোলে নেয় সাগর। কপালে চুমু দিয়ে নিরুর থেকে বিদায় নেয়। রিমি এসে সাগরকে জড়িয়ে ধরে। ভাইয়া আবার কবে আসবে? খুব মিস করব তোমায়। পাগলি বোন আমার, আমি ওখানে সেটেল হয়ে যাব, চিন্তা করিস না। ভিডিও কলে প্রায় কথা বলবো। বোনের কাছে বিদায় নিয়ে বাবা মা সবাইকে জড়িয়ে ধরে কাঁদে অনেকক্ষণ। এরপর বাসা থেকে বেরিয়ে যায়। শুভ আর রিমি এয়ারপোর্টে গিয়ে বিদায় দিতে আসে সাগরকে। সাগর চলে যাবার পর রিমির মনে হয় রাকিবের মতো কাউকে দেখলো। রিমি শুভকে আস্ত করে বলে। ফলো করতে থাকে দুজনেই। না, হঠাৎ করে লোকটা হারিয়ে গেলই বা কোথায়? রিমি ওর ভাইকে বলে। শুভ তখন বলে, চিন্তা করিস না, কালপিটকে একদিন না একদিন খুঁজে পাবই। যারা কিনা আমার নিরুকে এতিম করেছিল, যারা নিরুর বোনকে নষ্ট করেছে, যে কিনা আমার একমাত্র বোনকে নিয়ে গেমস খেলেছে, তাকে আমি সহজে ছেড়ে দিব না। একদিন সময় আসবেই, আর সেদিন সব শত্রুকে জীবন থেকে সরিয়ে দিব। চলো ভাইয়া, ভাবি বাসায় একাই আছে। শুভরা চলে আসে বাসাতে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। শুভর একার পক্ষে এত বড় বিজনেস সামলানো খুব কঠিন হয়ে গিয়েছে। সারাক্ষণ অফিসে, এক এক সময় এক এক অফিসে যাওয়া, আর বাসায় বসে ল্যাপটপে অফিসের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে শুভ। আজকাল নিরুকে বা সায়নকেও তেমন সময় দিতে পারে না শুভ। সেদিন রাতে ঘরে গিয়ে সায়নের পাশে বসে। পাপ্পাটা কেমন আছে? আই অ্যাম সো সরি পাপ্পা, তোমার আব্বুটা খুব পচা, তোমাকে একদমই সময় দিতে পারে না। সায়ান বাবার গলা পেয়ে বাবার দিকে তাকিয়ে হাসে আর শব্দ করে। নিরু পিছন থেকে শুভকে জড়িয়ে ধরে। অনেকদিন পর নিরুর স্পর্শে শুভ কেঁপে ওঠে। নিরুর দিকে তাকিয়ে দেখে নিরু কালো শাড়ির সাথে পিঙ্ক কালারের পাড়ে সিল্কের শাড়ি পরেছে। চোখে কাজল দিয়েছে গাঢ় করে, চুলগুলো বুকের বাঁ পাশে ছেড়ে রেখেছে। গলায় কিছুই দেয়নি, কিন্তু কানে পিঙ্ক কালারের দুল দিয়েছে। পায়ে নুপুর পড়েছে নিরু এই প্রথম। নিরুর দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে দেখে কিছুক্ষণ। এরপর নিরু বলে, বেবি হবার পর তুমি তো আমায় ভুলেই গেছো, নাকি আগের মতো ভালোবাসো না আমায় আর? হ্যাঁ, বউটা মনে হচ্ছে অনেক অভিমান করেছে আমার উপর। নিরুর কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নেয় শুভ। এরপর আবার বলে, সামনে তোমার এসএসসি পরীক্ষা দিবে, রিমির পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাই তোমাকেও সুযোগ দিয়েছি। এতদিন তো এত মানসিক টেনশনে পড়াশোনা কিছুই করনি। তাছাড়া সাগর ভাই নেই, এত বড় বিজনেস আমাদের সাথে, তোমার পারিবারিক বিজনেস সব একা সামলাতে হচ্ছে। এত কিছু মেনটেন করে সত্যি আমি আমার পরিবারকে সময় দিতে পারিনি। আমি জানি তুমি মনে মনে খুব কষ্ট পাচ্ছ। মাফ করে দেওয়া যায় না তোমার হাজবেন্ডটাকে? শুভ নিরুকে বুকের সাথে জড়িয়ে ধরে। জানো খুব একা লাগে নিজেকে, তুমি সব সময় ব্যস্ত থাকো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো? এইচএসসি পরীক্ষা শেষ হলে রিমির জন্য একটা পাত্র দেখলে কেমন হয়? আগে তো শেষ হোক, এরপর না হয় দেখা যাবে। নিরুকে জড়িয়ে ধরে আরো শক্ত করে। এরপর শুভ বলে, এখন না হয় তোমার সাথে একটু রোম্যান্স করি। বলে নিরুর গলাতে মুখ গুজে দেয় শুভ। ওরা ভাসুক ওদের ভালোবাসার রাজ্যে। 5 মাস পর শুভদের বাসার ভিতর সাজানো হয়েছে ফুলে ফুলে। বাইরের দিকে রং বেরঙের লাইটিং। অনেক মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। আজ রিমির গায়ে হলুদ। রিমিকে হলুদ শাড়ি আর ফুল দিয়ে সাজানো হয়েছে। নিরু রিমিকে কানে কানে বলে, একেবারে হলুদ পরি লাগছে তোমাকে ননদিনী। বলে নিরুর চোখ থেকে একটু কাজল নিয়ে রিমির গলাতে দিয়ে দেয়।
ভাবি, এই বিয়েটা করতে ইচ্ছে করছে না, কোনোভাবে কি নিষেধ করা যায় না? তোমার কি অন্য কোনো পছন্দ আছে রিমি? তুমি তো জানোই, যাকে একবার ভালোবেসে ফেলা যায় সে যতই খারাপ হোক না কেন ভুলে থাকা খুব কষ্টের। আমি কেন জানি অন্য কাউকে মেনে নিতে পারছি না। যাই করো, ভুল বোঝো না আমায়। কষ্ট হলেও বিয়েটা করেই নাও, কারণ জীবনে সুখী হতে হবে রিমি। একা একা শুধুই কষ্টই পাবে, কাউকে জীবন সাথী হিসেবে পেলে আরো ভালো লাগবে। দেখিও, অতীত ভুলিয়ে দিবে তোমার বর। হুম। সবার হইচই শুরু হয়ে যায়। একে একে সবাই রিমির গায়ে হলুদ দেয়, মিষ্টি খাওয়ায় রিমিকে। সবার খাওয়ানো হয়ে গেলে সাগর শুভকে ভিডিও কল দেয়। সেখানে রিমি আর সাগর দুজনেই কান্নাকাটি শুরু করে দেয়। নীরুর কাঁধে মাথা দিয়ে রিমি বসে আছে। রাতে রিমির হাতে মেহেদি দিয়ে দেওয়া হয়। রাত 2টোতে সবাই কফি পান করে। মজার ছলে রিমি শুভকে বলে, ভাইয়া, আমার বিয়ের গিফট চাই এক্ষুনি। কি বলো? ভাবির সাথে ডান্স করবে তুমি আজ? সবাই হাততালি দিতে থাকে। নীরুও রিমির মন রক্ষার্থে রাজি হয়ে যায়, কিন্তু বলে, আমি নাচবো, ঠিক আছে? যদি আমার সাথে এখানে যত কাপল আছে সবাই নাচে, এমনকি আব্বু আম্মুকেও নাচতে হবে। সবার মাঝে হাসির রোল পড়ে যায়। মেয়েকে সুখী দেখতে সবাই রাজি হয়ে যায়। শুভ একটা গান প্লে করে আর গানের তালে যে যেমন পারে ডান্স দেয়। এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার। তুমি যে একা, আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়। পেয়েছি তোমাকে এতদিনই, যেও না সরে গো অভিমানী। আমি তোমার ওই বুকের কি ছোঁয়া আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। কেন বোঝো না প্রেমেরও পাগলামি। পরদিন বিয়েতে বরযাত্রী আসে, কেউ গেট আটকায়নি। বরযাত্রী বেশ অবাক হয়ে ভিতরে প্রবেশ করে। অন্যরা আপ্যায়ন করলো বরযাত্রীদেরকে। বরের বোন বলে, বর তো এলো, বউ কোথায়, একটু দেখি তাকে। রিমির ফুফাতো বোন বলে, বউ দেখা মুখের কথা না, দেখতে হলে শর্ত আছে। ওকে ডান, চলো নিয়ে যাও বউয়ের কাছে। পাশের রুমে সবাইকে নিয়ে যাওয়া হয়। সবার চক্ষু চড়ক গাছ হবার দশা। একই পোশাক, একই সাজসজ্জার দুইটা মেয়ে বউ সেজে বসে আছে। বরের ভাই জিজ্ঞেস করে। রিমির ফুফাতো বোন রোজি বলে, আসল বউ কোনটা সেটা বলবেন না আপনারা। যদি আসল বউ চিনতে না পারেন তাহলে কিন্তু 1,00,000 টাকা আমাদের গচ্চা দিয়ে বিয়ে বসতে হবে। আমার বউ আমি খেয়াল করলেই চিনতে পারবো। একটু ওভার কনফিডেন্সের সাথে বলে রিমির হবু বর। চয়ন খেয়াল করে ভালোভাবে। দুইটা মেয়ে লাল লেহেঙ্গা পরে বসে আছে। গলা ভর্তি সেম গয়না দুজনেরই, হাত ভর্তি সেম চুড়ি আংটি। মেহেদির ডিজাইনটা একটু আলাদা মনে হচ্ছে চয়নের, কিন্তু বুঝতে পারছে না, কারণ দুজনের মাথার উপর শাড়ি দিয়ে ঢেকে দিয়েছে, এমনভাবে শুধু থুতনি দেখা যাচ্ছে। আর পর্যবেক্ষণ করার টাইম নেই, এক্ষুনি বলে দিন কোনটা আপনার বউ। রোজি বলে। ডান পাশের বউটা একটা আঙ্গুল তোলে। এতে চয়ন ভাবে যে বউ মনে হয় তাকে চিনিয়ে দেওয়ার জন্যই ইশারা করছে। হুট করে বলে দেয়, ডান পাশেরটা আমার বউ। সবাই হো হো করে হেসে ওঠে। মাথার উপর থেকে ঘোমটা সরিয়ে ফেলা হয়। চয়ন এবার নিজেই লজ্জা পাচ্ছে। শুভ পাশ থেকে এসে বলে, ভাইয়া, ডান পাশেরটা আমার বউ, বাম দিকেরটা তোমার। নীরু আর রিমি দুজনেই মুচকি হাসি। অতঃপর চয়নের কাছে 1,00,000 টাকা আদায় করে ছাড়ে রিমির ভাই বোনেরা। ভালোভাবে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করে। রিমিকে নিয়ে যাওয়া হয় শ্বশুরবাড়ি। 2 দিন পর রিমির শ্বশুরবাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীরু, শুভ সহ অনেক আত্মীয় আসে রিমি আর চয়নকে নিয়ে যেতে। রিমি চেয়ারে বসে আছে, নীল রঙের বেনারসি পরে। চয়ন নীল শেরওয়ানি পরেছে। দুজনকে বেশ মানিয়েছে। ফটোগ্রাফার ডাকা হয়েছে ছবি তোলার জন্য। রিমি কিছুক্ষণ পর উঠে গিয়ে একজনের কলার চেপে ধরে।
নতুন বইয়ের এমন কীর্তি দেখে সবাই অবাক হয়ে যায়। রিমি চিৎকার দিয়ে ওঠে, ভাইয়া! সবাই দৌড়ে আসে। নীরুও অবাক হয়ে যায়। শুভ গিয়ে লোকটাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। চয়ন শুভকে সরিয়ে ধরলেও রাকিবের অবস্থা মার খেয়ে কাহিল হয়ে যায়। নাক মুখে রক্ত ফুটে উঠেছে। ভাইয়া, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ফটোগ্রাফকে মারছেন কেন? এই লোক একটা ক্রিমিনাল, এতদিন গা ঢাকা দিয়েছিল, আজ পেয়েছি ওকে। আমরা কি ছেড়ে দিব নাকি? বিয়ে বাড়ির সব লোকে জটলা পাকিয়ে ফেলে। শুভ পুলিশকে ফোন দেয়, সবাইকে সব ঘটনা খুলে বলে। রাকিবের মাধ্যমে ওর মাকেও ধরে ফেলে। রাকিবের স্বীকারোক্তি নেওয়ার সময় শুভ উপস্থিত থাকে। প্রচুর টর্চার করার পর রাকিব স্বীকার করে সব। রাকিব বলে, রুবিকে ভালোবেসেছিলাম সত্যি এই সম্পত্তির মালিক ভেবে, কিন্তু যখন আম্মা বলে রুবির নামে কোনো সম্পত্তি নেই, তখন রুবিকে ত্যাগ করি। এরপর জানতে পারি সব কিছু নীরুর নামে। ওকে ইউজ করার চেষ্টা করেও পারিনি, কোনোভাবে বেঁচে যাই। পরে বড়লোক মেয়ে দেখে রিমির বান্ধবীকে পটিয়ে ওর নাম্বার নিয়ে ওর সাথে প্রেম করি। পরে জানতে পারি নীরুর ননদ রিমি। একসাথে বড়লোক হওয়ার স্বপ্নে আমি বিভোর হয়ে পাপের পর পাপ করতে থাকি। রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী কোর্টে ওর ফাঁসির আদেশ হয়ে যায়। ওর মা খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এত কিছু জানার পর চয়ন একটু রাগ করলেও চয়নকে নীরু বোঝানোর পর চয়ন ভুল বুঝতে পারে। রিমিকে মেনে নেয় চয়ন। সাগর তুরস্কের কোনো মেয়েকে যদি পছন্দ হয় তাহলে বিয়ে করবে, না ইচ্ছে হলে বিয়ে করবে না। এটা সম্পূর্ণ সাগরের ইচ্ছের উপর নির্ভর করছে। শুভ কাজের চাপ সামলাতে না পেরে রিমির অংশটুকু রিমির নামে করিয়ে দেয়। এতে চয়ন দেখবে বিজনেস। শুভ এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারল। নীরু সায়নকে খাওয়াচ্ছে। এমন সময় শুভ পেছন থেকে জড়িয়ে ধরে নীরুকে। আরে করছোটা কি? বাবুর খিদে পেয়েছে তো। আমারও ক্ষুধা পেয়েছে, আমি কখন খাবো? হিংসুটে। সায়নকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় নীরু। উল্টো দিকে ঘুরে শুতেই শুভ হ্যাঁচকা টানে নীরুকে শুভর উপর নিয়ে নেয়। কি মহাশয়, এতদিন পর কি রোম্যান্স উথলে উথলে পড়ছে নাকি? শুভ নীরুর কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।